আসসালামু আলাইকুম, সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এই গোলটেবিল আলোচনায়। তারই ধারাবাহিকতায় আজকে ক্রীড়াঙ্গনের সংস্কার চাই বিষয়ক এই গোলটেবিল আলোচনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত 5ই আগস্ট ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পর দেশের সংবিধান, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ বেশ কয়েকটি 6টি গুরুত্বপূর্ণ কমিশন গঠন করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের সাথে নিয়ে। পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়াঙ্গনে গত 52-53 বছর যে সমস্ত ব্যর্থতা রয়েছে, এনএসসির গঠনতন্ত্রে যে সমস্ত সংশোধন প্রয়োজন আছে সেগুলোকে সামনে রেখে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে আগামী 2 মাসের মধ্যে সার্চ কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ক্রীড়াঙ্গনেও বেশ কিছু সংস্কার শুরু হয়েছে। বিশেষ করে আপনারা দেখেছেন 4টি ফেডারেশন, ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সুইমিং ফেডারেশন এবং হকি ফেডারেশন ছাড়া অন্য সবগুলো ফেডারেশন আপাতত আমাদের কোনো কার্যক্রম নেই, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে উপজেলা ক্রীড়া সংস্থা পর্যন্ত এখন আপাতত কোনো নেতৃত্ব নেই। এখন অ্যাডহক কমিটির মাধ্যমে নতুন করে প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই প্রেক্ষাপটে ক্রীড়াঙ্গনের কি সংস্কার চাই, আজকের এই আলোচনা থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উঠে আসবে, দৈনিক পূর্বকোণের মধ্য দিয়ে আমরা সেটা আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের যে সার্চ কমিটি গঠন করা হয়েছে সেখানে আমরা উপস্থাপন করব। এই আলোকেই আমাদের এই আয়োজন। সবাইকে কৃতজ্ঞতা জানাই। শুভ সকাল, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের খেলাধুলার ইতিহাস, ঐতিহ্য যথেষ্ট বর্ণিত। তবে যতই দিন যাচ্ছে ক্রমশ যেন জৌলুস হারাচ্ছে এই অঞ্চলের খেলাধুলা। ছাত্র জনতার সংস্কার দাবির প্রেক্ষাপটে সর্বত্র যখন নতুনের স্লোগান, তখন সংস্কারের দাবি উঠেছে ক্রীড়াঙ্গনেও। গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে দৈনিক পূর্বকোণের আজকের এই গোলটেবিল আলোচনা উপস্থিত আলোচকদের জানাই শুভেচ্ছা। চট্টগ্রামের ক্রীড়াঙ্গন পুরোটাই এম এ আজিজ স্টেডিয়াম নির্ভর। এই একটি মাঠে জেলা ক্রীড়া সংস্থা 34 থেকে 40টি ইভেন্ট আয়োজন করে প্রতি বছর। সংখ্যার বিচারে যে কোনো জেলার তুলনায় চট্টগ্রাম এগিয়ে থাকলেও চট্টগ্রাম দিনের পর দিন পিছিয়ে পড়ছে মানের দিক থেকে। এছাড়া খেলাধুলার রাজনীতিকরণের সাথে বাণিজ্যের অধিক্য দিনের পর দিন নামিয়ে দিচ্ছে সত্যিকারের প্রাপ্তিকে। আমাদের সবাইকে ভাবতে হবে, বিজ্ঞ সংগঠন যারা আছেন তাদের নিজেরাই প্রশ্ন করতে হবে। 80-90 এমনকি 2000 সালের আশেপাশেও যে জৌলুস ছিল ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য ইভেন্টে, তা এখন কেন নেই? কেন একজন আকরাম খান, মিনাজুল আবেদিন নান্নু, আশিস ভদ্র, এফআই কামাল কিংবা আজকে তামিম ইকবালের যোগ্য প্রতিনিধি পাচ্ছে না চট্টগ্রাম? বিষয়টি আমাকে বিস্মিত করে। খাগড়াছড়ি বন্দরের মেয়েদের জন্য রয়েছে অনুশীলনের বিশেষ সুযোগ সুবিধা। তারা খেলছে জাতীয় দলে, অথচ চট্টগ্রামের মেয়েদের পৃথক কোনো অনুশীলন ভেন্যু নেই। সেটা যেমন ফুটবল তেমনি ক্রিকেটেও। অন্যান্য ইভেন্টে কদাচিৎ কিছু টুর্নামেন্ট দেখা গেলেও নিয়মিত নয় কোনোটাই। তাই সুদিন ফেরাতে সংস্কারের বিকল্প নেই। আমাদের আজকের আলোচনা ফসল হিসেবে চট্টগ্রামের খেলাধুলায় বিন্দুমাত্র পরিবর্তন এলেও মনে করব এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের পরিশ্রম সার্থক। চট্টগ্রামের খেলাধুলা পাবে পরিবর্তনের সুফল। আমি যেহেতু সাবেক অ্যাথলেট এবং হ্যান্ডবল কোচ, প্রথমে আমি আমার হ্যান্ডবলটাকে নিয়ে বলি। আমি বিভিন্ন ডিসপ্লেতে খেললেও এখন কিন্তু শুধু হ্যান্ডবলটা নিয়ে আছি। আমার একটা দুঃখ, চট্টগ্রাম জেলার সাথে সাথে চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা থাকা সত্ত্বেও
আমাদের চট্টগ্রামের মেয়েদের কোনো টিম নেই কেন? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এদের যদি টিম থেকে থাকে তাহলে আমাদের টিম নেই কেন? বিগত আমি যদি একটা জিনিস খেয়াল করে দেখি আমাদের জেলাতে, সেখানে আমাদের হ্যান্ডবলের কমিটি আছে। সাথে সাথে আমি এটাও বলবো যে আমাদের জেলা মহিলা ক্রীড়া সংস্থার কিছুটা দায় আছে, আমাদের বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কিছুটা দায় আছে। যদিও আমি বলবো আমাদের চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার গভর্নিং বডি পুরাটা এবং আমাদের সম্পাদিকা এবং পুরো যে কমিটিটা আমাদের মেয়েদের দ্বারা কমিটিটা গঠন করা হলেও সত্যিকার অর্থে কিন্তু আমাদের মেয়েদের যে খেলার প্রবণতা এটা অনেকখানি দেখা যায় না। আমি যদি হ্যান্ডবলের কথা চিন্তা করি, লাস্ট এক যুগেরও বেশি আমাদের হ্যান্ডবলের মেয়েদের কোনো টিম নেই, যেটা ডিস্ট্রিক্ট পর্যায়ে আগে কন্টিনিউয়াসলি হতো। বছরে 7-8টা না হলেও 4-5টা তো আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, সেখানে একটাও দেখা যাচ্ছে না। এটা অনেক দুঃখজনক। আমাদের মহিলাদের জন্য যে জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় যে মহিলা ক্রীড়া সংস্থা, আমি বলবো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দায়িত্বে ছিলেন তাদের একটু নজরদারির অভাব ছিল। সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো, আমাদের প্রমিলা যে অ্যাথলেটদের যে সুযোগ সুবিধা যেটা ওটা কিন্তু এখন মানে অনেকখানি দেখা যায় না। আমাদের মেয়েদের অ্যাক্টিভিটি, মেয়েদের উপস্থিতি অনেকখানি কম। তো এটা কেন? এই কেন যদি আমি জবাবটা দিতে যাই তাহলে আমি বলবো অবশ্যই কিছুটা লেকিংস আছে আমাদের জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা। আমাদের আগে যেটা আমরা স্কুল পর্যায়ে যে আমাদের ইভেন্টগুলো হতো সেখানে দেখা যেত আমাদের ছেলের সাথে সাথে মেয়েদেরও কিন্তু অনেক রকমের ইভেন্ট হতো এবং ওরা কিন্তু পার্টিসিপেট করতো। কিন্তু সময়ের সাথে সাথে বছরের পর বছর চলে গেলেও আমাদের এই জিনিসটা আস্তে আস্তে মেয়েদের যে প্রবণতাটা ওটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এটা আমি বলবো তৃণমূল পর্যায়ে আমাদের যে খেলোয়াড়দের যে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারটা ওইটা কিন্তু আগের মতো করে করা হয় না। এটাতে আমি রিকোয়েস্ট করতে পারি যে চট্টগ্রাম জেলার যারা দায়িত্বে আছেন ওনাদের তাগিদে যদি স্কুলগুলোতে ক্রীড়া শিক্ষকগুলোকে যদি তাগিদা দেওয়া হয় এবং ওনাদেরকে যদি ঘন ঘন যদি আপনার বলা হয় যে আপনারা রুট লেভেল থেকে প্রতিটা ইভেন্টেই আপনার মেয়েদের খেলার মানে যে সিস্টেম যেটা খেলার ইভেন্ট যেগুলো ওগুলো যাতে বাস্তবায়ন করা হয়। আমাদের অন অ্যান অ্যাভারেজ পুরো বাংলাদেশে 52টা ইভেন্ট হলেও চট্টগ্রাম বাংলাদেশের 64টি জেলার মধ্যে সবচেয়ে ধনী জেলা আমি বলবো চট্টগ্রাম জেলা। এই 64টা জেলার মধ্যে যদি চট্টগ্রাম যদি সবচেয়ে ধনী জেলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের প্লেয়ারদের যে মূল্যায়ন, আমাদের যে রুট লেভেল থেকে যে প্লেয়ারগুলো, আমাদের যে মনে করেন যে তৃণমূল থেকে যে খেলোয়াড়গুলো, আমাদের যে লিগ, আমাদের যে টুর্নামেন্টগুলো ওগুলো কিন্তু সব মানে হয়ে আসে না, হচ্ছে না। আমি যেটা বলবো এটা দায়ভার আমি বলবো আমাদের কিছু কাউন্সিলরদেরও কিছু ব্যাপার আছে যারা মনে করেন যে লিগ হয়, টুর্নামেন্ট হয়, কিন্তু তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জেলার মাধ্যমে ওরা কম্পিটিশন করার জন্য দেখা যাচ্ছে যে টুর্নামেন্টগুলো আয়োজন করে ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য। সেক্ষেত্রে দেখা যায় যে বাইরে থেকেও প্লেয়ার এনে ওরা আমাদের এখানে খেলাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে জেলার যে খেলোয়াড় তাহলে ওরা কোথায়? আমাদের শুধু নাই দায়সারা ভাব কথাগুলো বলতে হবে না, কম্পিটিশন করতে হবে না, আমাদেরকে আসলে ওই লেভেল থেকে আমাদেরকে খেলোয়াড়গুলোকে তুলে আনতে হবে। আসলে ক্রিকেটটা এখন আমরা 20 বছর আগের বা 25 বছর আগে চিন্তা করলে হবে না। ক্রিকেটটা কিন্তু এখন অনেক আগে গেছে। আগে মনে করেন আমাদের সিটাঙে লিগ হইতো 8, 10টা, 15টা বা 20টা টিম নিয়ে লিগ হইতো। সেই জায়গায় আমাদের এখন লিগ হয় প্রিমিয়ার 12টা টিম নিয়ে 62টা ম্যাচ, ফার্স্ট ডিভিশন আছে 68টা ম্যাচ 16টা টিম নিয়ে, সেকেন্ড ডিভিশন আছে 16টা নিয়ে 68টা ম্যাচ, তারপর থার্ড ডিভিশন আছে টোটাল প্রায় 260 থেকে 70টা ম্যাচ। কিন্তু আমাদের মাঠ আছে মাত্র একটা, তার সাথে আছে আমাদের মহিলা কমপ্লেক্স মাঠ। তো 266টা ম্যাচ এক সিজনে কমপ্লিট করা কোনোদিন সম্ভব না। কারণ ক্রিকেটটা কিন্তু একদিনে 3টা 4টা ম্যাচ করার মতো সুযোগ নাই। একদিনে এক মাঠে একটা খেলায় হয়।
তার উপর আছে এবার মাঝে মধ্যে এখানে মাঠগুলা কিন্তু পাওয়া যায় না। তা আমাদের লিগের আসলে ওই জিনিসটা, আমাদের মাঠ সংকটটা, যেহেতু মাঠের কথা বলতে, মাঠ সংকটটা কিন্তু প্রকট। বিশেষ করে ক্রিকেট চালাতে গেলে আমাদের তো ইভেন্ট হয় সিজি গেছে মাঠ, দুইটা ইভেন্টে সবচেয়ে বড়, একটা হলো ফুটবল আর একটা ক্রিকেট। কিন্তু এই দুইটার জন্য যে পরিমাণে মাঠ দরকার, ওই মাঠ তো আমাদের চট্টগ্রামে নাই। আর আপনি যে বলছেন প্রিমিয়ারের কথা, যে আমাদের এত সুন্দর লিগ হয়, এত বাইরে থেকে প্লেয়ার আসে, এখানে কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। আমাদের যে প্লেয়ারগুলো বাইরে থেকে আসে, ওরা কিন্তু আপনি আনতেছেন কাকে? যারা ঢাকা লিগে ভালো করে ওদেরকে আনতেছে। তো ওদের সাথে কম্পিটিশন করে আমাদের প্লেয়াররা কিন্তু আগায় যাচ্ছে, আগায় যায় না তো তাই না। আর আমরা যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, যেটা আগে আমরা এক সময় চ্যাম্পিয়ন হইতাম, ওটার ক্যাটাগরি আর এখানকার ক্যাটাগরির মধ্যে ভাগ আছে। তখন দেখতেন আপনি বাংলাদেশে কয়টা ডিস্ট্রিক্টে ক্রিকেট খেলতো, এখন কিন্তু 64 ডিস্ট্রিক্টে ক্রিকেট খেলে, এবং 64 ডিস্ট্রিক্টে কিন্তু ক্রিকেট কোচ আছে, তাও আবার ক্রিকেট বোর্ডে। আর তখন কিন্তু আমার মনে হয় কয়টা ডিস্ট্রিক্ট, হয়তো সিটাং লিগ ভালো হইতো, তারপর কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, রাজশাহী, এই কিছু ডিস্ট্রিক্টে, খুলনা, এই ডিস্ট্রিক্টগুলো ক্রিকেট খেলত। তখন আরেকটা সিস্টেম ছিল যে আমরা তখন আমাদের ভালো যে প্লেয়ারগুলো ছিল এদেরকে নিয়ে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট টিম হইতাম। এখন কিন্তু ওই সিস্টেমটা নাই। যারা প্রিমিয়ার খেলে তারা কিন্তু আবার ঢাকায়, যারা প্রিমিয়ার খেলে আর আবার এখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলতে পারে না। তো আর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যখন শুরু হয়, তখন দেখেন আপনি ঢাকা লিগ থাকে, তখন আমাদের যে আবার আমাদের লিগও থাকে, তখন আমাদের যে প্লেয়ারগুলো নেওয়ার কথা, আমাদের ABC-D ক্যাটাগরি টিম নিয়ে যায়, বাধ্য হই, তখন আমাদের রেজাল্টটা আসে না। এই জন্য আমরা হয়তো একটু ওই দিক দিয়ে পিছিয়ে গেছি, রেজাল্টের দিক দিয়ে পিছিয়ে গেছি। কিন্তু আমরা মাঠে তো ক্রিকেট খেলা আছে। আপনি বাংলাদেশে দেখেন ম্যাক্সিমাম জেলাতে কিন্তু কোনো ক্রিকেট লিগ নেই। আপনি আজকে ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো দেখতেছেন, এরা কিন্তু আপনি সবগুলো হান্টিংয়ের মাধ্যমে আসছে, বিভিন্ন এজগুলোর হান্টিংয়ের মাধ্যমে আসছে। হ্যাঁ, এই যে আপনি দেখেন পেস বোলার বলেন, স্পিনার বলেন, ব্যাটসম্যান বলেন, এগুলো হান্টিংয়ের মাধ্যমে আসে, আর আসে বেশিরভাগ বিকিসবিতে। তারপরে আমাদের এগুলো সংস্কারের প্রয়োজন আছে, আমাদের কিছু সিস্টেম হয়তো গাফিলতি আছে। আপনি যে বয়সভিত্তিক ক্রিকেটের কথা বললেন, আসলে এটা আমাদের মাদার সংগঠক যেটা বিসিবি আছে, বিসিবির একটা গাইডলাইন আছে। বিসিবির গাইডলাইন অনুযায়ী ওরা প্লেয়ার কালেক্ট করে। যেমন আমাদের সিটান ডিভিশনে, সিটান ডিস্ট্রিক্ট থেকে যখন এজ গ্রুপ বাছা হয়, তখন ক্রিকেট বোর্ডের ডিভিশন কোচ আছে, ওই সিলেকশন করে। ওর সাথে আমাদের বিসিবির আবার ডিস্ট্রিক্ট কোচ আছে, ওই সিলেকশন করে। ওদের সিলেকশনের মাধ্যমে ওরা 50 জন সিলেকশন করে। 50 জন সিলেকশন করার পর ওটাতে আবার মেডিকেল হয়। মেডিকেল করার পরে দেখেন যে আমাদের কিছু প্লেয়ার 20 জন বা 25 জন থাকে, ওদের নিয়ে ডিস্ট্রিক্ট টিমটা হয়। তো ওই ডিস্ট্রিক্ট টিমে আমরা হয়তো এখন আপনার তো বললাম, এখন সব ডিস্ট্রিক্টে কিন্তু সমান, সব ডিস্ট্রিক্টে আপনার ক্রিকেট কোচ আছে, সব ডিস্ট্রিক্টে ফ্যাসিলিটিস আমাদের মতন, বরং ওরা আমাদের সাথে বেটার আছে, কারণ ওরা মাঠটা পায়, আমরা যেটা পাই না। ওরা কিন্তু ওদের স্টেডিয়ামটাই ব্যবহার করে ওই ক্রিকেট টিমটা করতে পারে, ওখানে ম্যাচ খেলতে পারে। কিন্তু আমাদের মাঠ সংকটের কারণে, আমাদের যেহেতু বিভিন্ন ইভেন্ট থাকে এমআইসি, আমরা মাঠটা পাই, এদিক দিয়ে আমরা পিছিয়ে গেছি। তা এটা যদি আমরা আসলে যদি সংস্কার করতে চাই, বা আমাদের রেজাল্ট ভালো করতে চাই, আমার মতে আমার যে মতামতটা আছে, এটা হলো যে আমরা বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট, যেটা 19, 14, 16, 18 আছে, ওটা আমাদের রেগুলার করতে হবে। স্কুল ক্রিকেটটা রেগুলার করতে হবে। তারপর উপজেলার একটা, আমাদের যে উপজেলাগুলো আছে 11টা 12টা, এই উপজেলা নিয়ে একটা এজ গ্রুপে একটা টুর্নামেন্ট করা যায়। একটা এজ হয়তো এটা 16 হোক 17 হোক, একটা এজ। ওখান থেকে আমাদের কোচদের মাধ্যমে, প্রফেশনাল কোচদের মাধ্যমে বা সিলেক্টরের মাধ্যমে প্লেয়ার হান্টিং করে, অথবা টুর্নামেন্ট থেকে নিই আমরা একটা একাডেমির আকারে, অথবা ডিপিএমএতে আমরা একটা প্রশিক্ষণ ক্যাম্প করতে পারি। একটা এজ গ্রুপে আমরা 30 জন বা 35 জন রেখে আমরা একটা প্রশিক্ষণ ক্যাম্প করতে পারি, অথবা একাডেমির আকার নিয়ে দিতে পারি। তো এইগুলো করতে গেলে আবার আমাদের প্রফেশনাল কোচ নিয়ে করতে হবে। এই প্রোগ্রামগুলো করার জন্য আমার একটা কোঅর্ডিনেটর বা ম্যাচ ম্যানেজার বা ম্যানেজার বা এই যে কোনো একটা লোক নিয়োগ করতে হবে।
এদের সাথে আবার কোচের সাথে সহকারী কোচের দরকার আছে, তারপর ট্রেনারের দরকার আছে, আবার মাঠ কর্মীর দরকার আছে। এইগুলো নিয়ে কিন্তু আমাদের ওই প্রজেক্টটা কিন্তু সারা বছর চালু রাখতে হবে। ওই প্রজেক্টটা কিন্তু সারা বছর চালু রাখতে হবে, তাহলে আমাদের হয়তো ওই দিক থেকে যেটা করে বাংলাদেশ ক্রিকেট ওই প্লেয়ার বাইরে। এগুলো প্রফেশনাল লোক ছাড়া এই ক্রিকেট আগে নেওয়ার বা যে কোনো ইভেন্ট আগে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি যেহেতু ফুটবলের সাথে জড়িত, তাই আমি ফুটবল সম্পর্কে আমি বলবো। প্রথমে আপনার কথার উত্তরটা দিই। আপনি যেটা বলেছেন যে প্লেয়ারদের উৎসাহিত করার জন্য যে তাদেরকে টিফিনের টাকা দেওয়া হয়, সেটার বিষয়ে আমি একটু বলি। আমরা যখন এই কোনো একটা উদ্দেশ্য নিয়ে যখন ক্যাম্প, কোনো একটা কোচিং, কোনো একটা ক্যাম্প করি, মনে করেন আমি ডিস্ট্রিক্ট টিমের কোনো একটা মিশন আছে, সামনে ডিস্ট্রিক্ট টিম করব, তখন ডিস্ট্রিক্ট টিমের খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য যা যা সুযোগ সুবিধা দরকার আমরা কিন্তু ওই টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আমরা দিয়ে থাকি। এছাড়া আমাদের কিছু প্রশিক্ষণ কার্যক্রম আমরা মাঝে মাঝে করে থাকি, এগুলো তো আমরা কিন্তু প্লেয়ারদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমার কিছু সাফল্যের কথা বলি। প্রায় শুনি চট্টগ্রামের ফুটবল খুব পিছিয়ে আছে, অথবা বাংলাদেশের ফুটবল পিছিয়ে আছে। বাংলাদেশের ফুটবলের বিষয়ে আমি একটা বিষয় খুব দৃঢ়ভাবে বলতে পারি, গত 15-20 বছর অথবা এর আগেও যদি ধরেন, আমাদের কিন্তু বাংলাদেশের ফুটবল লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, যেটা প্রফেশনাল লিগ, বি লিগ বলে, এরপরে চ্যাম্পিয়নশিপ লিগ আছে, ফার্স্ট ডিভিশন লিগ, ঢাকা লিগ কিন্তু প্রতি বছরেই কিন্তু আয়োজন হয়ে আসছে ধারাবাহিকভাবে। একদম তদ্রুপ 2011 সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অথবা বাংলাদেশ ফিফার প্রেসক্রিপশনে যখন সারা বাংলাদেশে জেলাভিত্তিক জেলা ফুটবল সিজন চালু হলো, একসময় কিন্তু জেলা ক্রীড়া সংস্থার লিগ আয়োজন করত, কিন্তু বাফুফের নির্দেশনায় চট্টগ্রাম ফুটবল জেলা ফুটবল এশিয়ানগুলো কিন্তু লিগ আয়োজন করে যাচ্ছে, ফুটবল লিগ। সেভাবে আমরা কিন্তু চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রিমিয়ার, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন 10টা টিমের মধ্যে স্টেট লিগ হয়ে আসছে। স্টেট লিগ একদম 10টা টিমের মধ্যে একটার সাথে একটা টিমকে 9টা ম্যাচ খেলতেই হবে, এরকম। তো শুধু করোনাকালীন সময় ছাড়া গত 15-20 বছর ধরে কিন্তু লিগ এটা বন্ধ হয়নি। আচ্ছা, আমরা কিন্তু এই আমাদের পারফরমেন্স কীভাবে নির্ধারিত হয়? আমরা যখন কোনো একটা কম্পিটিশনে যাব, তখন কোনো ডিস্ট্রিক্ট পর্যায়ে আমার সাথে অন্য ডিস্ট্রিক্ট যখন খেলবে, তখন আমার পারফরমেন্স কিন্তু তখন নির্ধারণ হয়। লাস্ট যেটা 2022 সালে জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়েছে ফুটবলের, তারপরে কিন্তু হয়নি আর। এটাতে কিন্তু চট্টগ্রাম রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে কোনো ডিস্ট্রিক্ট টিম না, ডিফেন্সের টিম, সেনাবাহিনী টিম চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু জেলা পর্যায়ে টিম হিসেবে যদি আপনি ধরে থাকেন, তাহলে চট্টগ্রাম সবার উপরে এখনো স্টিল, এখন যদি র্যাঙ্কিং হিসাব করেন ডিস্ট্রিক্ট জেলা, এখনো চট্টগ্রাম কিন্তু 1 নম্বরে আছে। তো চট্টগ্রাম থেকে অনেক খেলোয়াড় কিন্তু জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে, এখনো করতেছে। কিন্তু ন্যাশনাল টিম মূল টিমও না থাকলেও কিন্তু আমাদের মানে এজ ভিত্তিক যেসব টিম আছে, ওখানে কিছু কিছু খেলোয়াড় আছে। পৃথিবীর কোথাও যারা লিগ আয়োজন করে থাকে, যেসব প্রতিষ্ঠান লিগ আয়োজন করে থাকে, আমার ভুল হতে পারে, ভুল থাকলে আপনারা সংশোধন করে দিবেন, যারা লিগ আয়োজন করে তারা কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থার দায়িত্ব কখনো নেয়। প্রশিক্ষণ পৃথিবীর সব জায়গায় দেখেছে, ক্লাবগুলোর মাধ্যমে কিন্তু খেলার সৃষ্টি হয়। আমরা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে পৃথিবীর ইটালি লিগে যারা যারা অংশগ্রহণ করে, ব্রাজিলের যেসব টিম, সবগুলো কিন্তু ক্লাব ভিত্তিক খেলার সৃষ্টি হয়ে থাকে। তো আপনারা জানেন চট্টগ্রামে অনেকগুলো একাডেমি আছে, ফুটবল একাডেমি। বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত বছর এবং তার আগের বছর এখনও কন্টিনিউ আছে, এটা প্রায় 27টি একাডেমি এখানে অনুমোদন দিয়েছে, ফুটবল একাডেমি। এই একাডেমিগুলোকে খেলার কম্পিটিশন করার জন্য আমরা কিন্তু খেলার সুযোগ করে দিয়েছি। আপনারা লাস্ট দেখেছেন আমরা 13 একটা টুর্নামেন্ট করেছি আমরা। এত সারা জায়গার টুর্নামেন্ট এখানে চট্টগ্রামে বাচ্চারা যে খেলছে এখানে একাডেমি কাপ, এগুলা আমাদের পত্রিকায় এসছে এটার বিষয়ে। এবং আমাদের আন্ডার-15 একটা কিশোর ফুটবল লিগ আছে, আন্ডার-15। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা উপজেলা পর্যায়ে একটা টুর্নামেন্ট করে থাকে, সমস্ত উপজেলাগুলো ওটা পার্টিসিপেট করে, সেটাও কিন্তু এজ ভিত্তিক।
আমাদের তরুণ প্রজন্ম যেমন স্কুল বাচ্চারা আপনার বেশিরভাগ প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের বাচ্চারা কিন্তু প্রত্যেক স্কুলে কিন্তু একজন স্পোর্টস টিচার আছে, হাই স্কুলে কিন্তু একজন স্পোর্টস টিচার নিয়োগ দেওয়া আছে। ওনারা কি অ্যাক্টিভিটিস আমি জানি না, কোনো একটা স্কুলে যদি মাঠ তো নাই, যাদের মাঠ আছে ওইসব মাঠও খালি, কোনো স্কুল ওইসব মাঠে কিন্তু কোনো স্কুল স্টুডেন্টরা প্র্যাকটিস করে না, খেলে না। সুস্থ জাতি গঠনে কিন্তু খেলাধুলার করা অপরিহার্য, এটা খুবই বলে। আপনি ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যবসায়ী বলেন, যে কোনো ব্যবসায়ী, ইভেন কি মেম্বার দাঁড়িয়ে ইমাম সাহেব যখন ওই যে বয়ান দেয় তখনও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে বয়ান দিতে হয়। তার ফিজিক্যাল ফিটনেস না থাকলে কিন্তু তার পক্ষে এটা সম্ভব না। এইটা কিন্তু ছোটবেলা থেকেই শুরু করতে হবে। গ্রাম ভিত্তিক যেগুলো একাডেমি দিয়েছে, গ্রামে 7-8টা গ্রামের কিন্তু মাঠের কোনো অভাব নেই, এখানে মাঠ আছে, কিন্তু শহরে দেখা গেল কি ওরা চেষ্টা করছে খেলার জন্য কিন্তু মাঠ নাই। একটা জায়গার মধ্যে বাচ্চাদের কিন্তু প্র্যাকটিস করাচ্ছে, কিন্তু এইভাবে কিন্তু খেলার সৃষ্টি করা যায়। শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হলো আমরা আমাদের খেলাধুলাকে এখনো সামাজিক কাঠামো হিসাবে নির্ধারণ করতে পারি নাই। একটা সমাজ যতগুলো বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে তাকে সামাজিক কাঠামো হিসেবে বলা হয়, এবং খেলাধুলা তার মধ্যে একটা অন্যতম। এটা আমি বই পুস্তক হোক, আমি যেহেতু সমাজবিজ্ঞান ছাত্র ছিলাম, আমি তখন সেখানে সামাজিক কাঠামোর সংজ্ঞার মধ্যে বা উপাদানের মধ্যে খেলাধুলাকে পাই নাই, এটা এখনও অন্তর্ভুক্ত করা হয় নাই। আমার মনে হয় সামাজিক কাঠামোকে কীভাবে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা যায় সেটা একটা আলোচনা করা যেতে পারে। আমাদের যে ক্রীড়া ক্লাবগুলো আছে আমাদের চট্টগ্রাম ভিত্তিক বা বাইরের, প্রতিটা ক্লাবের যদি একাডেমি থাকে ইভেন্ট ভিত্তিক, আমরা একটা ক্লাব দেখা গেলো বছরে সর্বোচ্চ 7টা বা 5টা 3টে ভাবে ইভেন্টে অংশগ্রহণ করে, অন্তত সেই ইভেন্টগুলোতে যদি একাডেমি থাকে তাহলে খেলোয়াড় তৈরি হবে। আমরা কী করি, আমি যে চিটাগংয়ে যখন চাকরি করছি দেখতাম যখন টুর্নামেন্ট হয় তখন কোনো নিজস্ব প্লেয়ার কিছু থাকে আর কিছু বাইরে প্লেয়ার, আন করা প্লেয়ার নামে দিয়ে কোনো মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করে। সেটা হয়তো ক্লাবের একটা পলিসি থাকতে পারে, কিন্তু আমাদের এখানে হাত দিতে হবে যে সংস্কারটা আমাদের মূল থেকে উঠে আসতে হবে। আর স্কুল স্পোর্টসের আয়োজন করতে হবে আমাদের নিয়মিতভাবে। এখন সেখানে ক্রীড়া শিক্ষকদের একটা কথা উঠে আসছে, আমি জানি না, আমি ক্রীড়া অফিসারের দায়িত্ব পেয়েছি 2019 সালের জুন মাস থেকে আমার চাকরি হয়েছে। এর আগে স্কুলের যে টুর্নামেন্টগুলো হতো জাঁকজমকপূর্ণভাবে ছিল, এখন নেই। শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে ক্রীড়া অফিসে শিক্ষকদের দায়িত্বটা আমাদের হাতে নেই এখন অফিসিয়ালি। আমরা তাদেরকে সরাসরি কোনো কাজে বা দায়িত্বের জন্য সরাসরি তাদের সাহায্য করতে পারি না। আমি এটা অনেকবার আমাদের মন্ত্রণালয়, আমাদের ডিসি স্যার বা আমাদের সমন্বয় মিটিং, এটা আমি অনেকবার বলেছি, স্যাররা বলেছেন দেখবেন, এখন দেখার মধ্যে আছে। আমার মনে হয় আপনাদের মাধ্যমে ক্রীড়া শিক্ষকগণের তহবিলটাকে আর একটু নিয়ে আসতে হবে, ক্রীড়া অফিসার মাধ্যমে হোক বা শিক্ষা অফিসার হোক। আর ক্রীড়া শিক্ষকের দায়িত্ব হলো স্কুলের ক্রীড়াঙ্গনকে উন্নয়ন করা। আর এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার স্কুলে যারা প্রধান শিক্ষক আছেন তারা তাদের ক্রীড়া ক্লাসের সুযোগ না দিয়ে তাদেরকে বাংলা, ইংরেজি, ইসলাম শিক্ষা অন্যান্য ক্লাসে ব্যস্ত করে রাখেন। এখন আমাকে যদি একটা টিচার প্রতিদিন 6টা ঘন্টা ক্লাস করে আবার বিকেলে তাকে যদি বলে আপনি খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে যান, তিনি তো একজন মানুষ, তার সে পারিবারিক সময় বা তার মেন্টালিটি থাকে না। তাকে যদি আপনি প্রথম 3 ঘন্টা একটু রিল্যাক্স দেন, পর 3 ঘন্টা সে ক্রীড়া ক্লাস নিয়ে ব্যস্ত থাকতে পারে। তারা সেটা কিন্তু হয় না বাংলাদেশের কোথাও। অনেকে শিক্ষক আছেন ক্রীড়া নিয়ে কাজ করতে চান, তারা আমাদেরকে জানাচ্ছেন স্যার আমরা ক্রীড়া নিয়ে ক্লাস করতে চাই, বা আজকে ফুটবল ক্লাস হবে, কালকে হ্যান্ডবল ক্লাস হবে, কিন্তু আমাদেরকে হেডমাস্টারে দেখেন ইংরেজি ক্লাস দিয়ে দিয়েছে, বাংলা ক্লাস দিয়ে দিয়েছে। এখন আমি 6টা ঘন্টা ক্লাস করে 4টার পর আমি কেন মাঠে যাবো, অন্যান্য শিক্ষকরা তো আমার বাড়ি চলে যাচ্ছেন, তার একটা আক্ষেপ স্বাভাবিক। এটা তো আমাদেরকে এই এটা ইয়ে করতে হবে। আমাদের ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ক্রীড়া বিষয় উন্নয়নের জন্য। উনি স্কুলে আসবেন, মনে করেন আমি 2টা বাজে আসবেন, উনি 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খেলোয়াড়দের মাঠে থাকবেন, এটা হওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর যেটা আমাদের অনেকেই বলেছেন যে আমাদের গ্রাম পর্যায়ে কিন্তু মাঠের অভাব নেই, যদি আমাদের প্রতিটা ইউনিয়ন পর্যায়ে একটা করে মাঠ আমরা নির্দিষ্ট করি যে এই মাঠে বিকেলবেলা প্রতিদিন খেলাটা আসে খেলবে, এবং ওই মাঠ কেন্দ্রিক আশেপাশে যদি একটা একাডেমির ব্যবস্থা করে দিতে হয়, যে আমাদের অনেক ক্রীড়া সংগঠক গ্রাম পর্যায়ে আছেন, তারা অনেকেই বলেন যে আমরা জেলাতে যা সুযোগ পাই না। আসলে জেলা পর্যায়ে সুযোগ পাওয়ার একটা যোগ্যতা থাকা দরকার, কিন্তু উনি মনে করেন উনি যোগ্যতা আছেন, আমি মনে করি ওনারা আছেন। তো ইউনিয়ন পর্যায়ে আমরা একটা মাঠ রেডি করে ওনাকে যদি বলি যে আপনি এই মাঠে খেলোয়াড় তৈরি করেন, আপনার বাকিটা আমরা দেখবো, তাহলে উনি দায়িত্ব পেলেন, আমাদের খেলোয়াড় উঠে আসলো। মানে আমি এটা বলতে চট্টগ্রামের পারপাসে। আর একই খেলোয়াড় একাধিক ইভেন্টে কীভাবে খেলে, আমি এমনও দেখেছি যে খেলোয়াড় খোখোতে খেললো, এখানে আপনি যেটা বললেন 4টা ইভেন্ট চলতেছে, এখানে খোখো ইভেন্ট করে 1 ঘন্টা পরে ওখানে কাবাডি খেলতেছে, কীভাবে? তাহলে আমার খেলোয়াড় উঠবে কীভাবে? আমরা যদি একটা খেলোয়াড় আড়ালে তৈরি করি ইভেন্ট ভিত্তিক, যে আমার জেলাতে 100 জন খেলোয়াড় কাবাডি, 100 জন খেলোয়াড় ফুটবল, 100 জন খেলোয়াড় হ্যান্ডবল, আড়ালে তৈরি করতে পারলে আমার মনে হয় একাধিক খেলোয়াড়
একই খেলার একাধিক ইভেন্টে খেলার সুযোগ পাবে না, এগুলোতে আমাকে হাত দিতে হবে। আর উপজেলা ক্রীড়া সংস্থার নামমাত্রায় আছে বাংলাদেশে, এদের কোনো জবাবদিহি নাই। উপজেলা ক্রীড়া সংস্থার যে গঠনতন্ত্র আছে, ইউনিয়ন পর্যায়ে কয়টা ইভেন্ট তারা আয়োজন করবে সেটাও এখানে স্পষ্ট লেখা আছে, তারা সেগুলো করে না। এবং ওদের দায়ভার নেওয়ার দায়িত্ব হলো জেলা ক্রীড়া সংস্থার। আমরা যারা দায়িত্ব আছি বা ছিলাম, এখন আমরা এগুলো করি না। অধিকাংশ সময় বেশ কয়েকটা প্রাথমিক বিদ্যালয় আমি দেখেছি, সেটা আমরা 10-11 বছর মোটামুটি একটা টিম করে হারলো জিতলে তো কোনো কোনো ইয়ে নেই। হয়তো দেখা গেছে একজন মহিলা কোচার দায়িত্ব দিয়ে দিছে, মহিলা ফুটবল ধারণা সেটা করবো না, কিন্তু একজন টিচার, মহিলা টিচার, উনি কিভাবে ওদেরকে কোচ দেবেন আর ওদেরকে কিভাবে মানে নার্সিংটা করবেন, একটা টিম যেখানে ইয়েতে যাবে, জেলা পর্যায়ের মোটামুটি কম্পিটিশনে আসবে, সেটা আসলে 10-11 বছর এই যে খেলাগুলি এটা দরকারটা। তারপর এখানে একটা জিনিস বলি আমি, আমরা যখন স্কুলে মানে ধরেন ক্লাস 6-7-এ পড়ি, আমি 1965-66-এর কথা বলতেছি, স্কুলের মধ্যে তখন তো বাধ্যবাধকতা ছিল। তখন একজন হেডমাস্টার 4জন টিচার বা 5জন টিচারকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, একটা টিম গঠন করে দিচ্ছেন, ফজলুল হক, নজরুল, এরকম টিম গঠন করে দিচ্ছেন। ওনার ওই যে নিজের মধ্যে কম্পিটিশান হচ্ছে স্কুলের মধ্যে, মানে প্রতি 1-2 দিন পর পর এটা টিমগুলো খেলতেছে ফুটবল, গ্রামের কথা বলতেছি আমি। আজকে তো কোনো স্কুলের মধ্যে সেটা দেখি না আমি। এটা কেন হবে? যদি আপনি খেলার প্লেয়ার তুলতেই চান, তাহলে প্রত্যেকটা স্কুল বা গ্রাম পর্যায়ে থেকে উঠে আসবে। তো যেহেতু গ্রামের মধ্যে আপনার মাঠ আছে, আমার মনে হয় অধিকাংশ স্কুলের মধ্যে মাঠ আছে, তাহলে গ্রামের মধ্যে, তাহলে ওখান থেকে যদি না আসে, ওখান থেকে যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, তাহলে এখানে কেমনি কম্পিটিশন হবে? মাঠ চাই চট্টগ্রামে, মাঠের সংকট। এর মধ্যে আমরা সবাই জানি চট্টগ্রামে মাঠের সংকট আছে। আমি প্রস্তাব করব দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের একটা অন্যতম মুখপত্র এবং একটা সামাজিক দর্পণ। চট্টগ্রামে 41টা ওয়ার্ড আছে, 41টা ওয়ার্ডে কোথায় কোথায় মাঠ আছে অপরিকল্পিত নগরায়নের কারণে সংকুচিত হয়ে গেছে মাঠগুলো। আর যে সকল মাঠ আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন ইনস্টিটিউটের মাঠগুলো অবরুদ্ধ হয়ে আছে। পূর্বক্ষণের লেখালেখির মাধ্যমে এইসব মাঠগুলো আমরা ফিরে পেতে পারি, অথবা সংস্কার করতে পারি, অথবা খেলার উপযোগী করে ফেলতে পারি। আমি সুনির্দিষ্টভাবে আজকের এই গোল টেবিল আলোচনায় পূর্বক্ষণকে আমি একটা প্রস্তাব দিচ্ছি, আপনারা ধারাবাহিকভাবে চট্টগ্রাম মহানগরে 41টা ওয়ার্ড নিয়ে 41টা রিভিউ, 41টা প্রতিবেদন তৈরি করলে আমরা অন্ততপক্ষে কিছু মাঠ ফিরে পেতে পারি। আর 15টা উপজেলা আমার মনে হয় উপজেলা আমাদের মাঠের কোনো সংকট নেই। উপজেলা থেকে অসংখ্য প্লেয়ার উঠে আসে, উপজেলায় কোনো সংকট নেই। আর দ্বিতীয়ত, যদিও বা সবাই মাঠের কথা বলছে, আমি মাঠের পাশাপাশি আমাদের অনেকগুলো ইনডোর গেমস আছে, ইনডোরের কথা বলা হয়নি এখানে। যেমন আমাদের সবেদর নীলমণি বলবো, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার একটা জিমনেশিয়াম আছে, জরা জীর্ণ, এটা আমরা স্বীকার করে নিচ্ছি। আমি এটা হচ্ছে সংস্কার করা হয়নি বা সংস্কারের পর্যায়ে আসেনি, এটা আমরা মাল্টি স্টোর করার একটা প্ল্যান শুনছি বা হবে। কিন্তু এই ইনডোরে দেখেন অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়, আপনার ব্যাডমিন্টনের মতো খেলা হয়, আপনার তাইকোয়ান্দো হয়, উশু হয়, দাবা হয়, টেবিল টেনিস হয়। বিগত প্রায় 3 বছর আমরা বাস্কেটবল হয়। আমরা এই ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আমরা করতে পারছি না ইনডোরের অভাবে। কেন? আপনার নির্বাচন কমিশনের কিছু সরঞ্জাম, প্রায় 2 বছর নির্বাচন হয়ে গেছে, নির্বাচনী সরঞ্জামগুলো পড়েছিল এখানে। আমরা অনেক লেখালেখি, অনেক ধ্যান দরবার করে ওই সরঞ্জামগুলো আমরা সরাতে সক্ষম হয়েছি। কিন্তু দেশের পরবর্তী পরিস্থিতিতে, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সেনাবাহিনী এখানে আপনার তাদের প্রয়োজন একটা ক্যাম্প করেছে। আমি প্রস্তাব করব চট্টগ্রাম জিওসি মহোদয়ের সাথে কথা বলে এবং লেখালেখির মাধ্যমে তাদের এই ক্যাম্পটা অন্যত্র সরিয়ে নিলে আমাদের ইনডোর গেমসগুলো এখানে আমরা প্রশিক্ষণ হতে পারে, অথবা আমরা ইভেন্টগুলো পরিচর্যা করতে পারি, পরিচালনা করতে পারি। খেলোয়াড় সৃষ্টি হবে কোত্থেকে? লিগ বা টুর্নামেন্টের আগে হতে হবে প্রশিক্ষণ। আমরা প্রশিক্ষণগুলো নিব কোথায়? আমরা যদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে না পারি, প্রশিক্ষণের জায়গা দিতে না পারি, আমাদের চট্টগ্রামে 80টা অ্যাফিলিয়েটেড ক্লাব আছে। অ্যাফিলিয়েটেড ক্লাবগুলোর কি অবস্থা আপনারা সবাই জানেন। আমরা খুবই দরিদ্র, আমি বলি আমরা অনেক কিছু, প্রত্যেকটা ক্লাব কোনো রকম চলে। আমি আমার কথা বলি, নিখিলদা বলছেন আমি বদরপাতি এলাকার সন্তান, বক্সিয়ার ইয়াংম্যানস ক্লাবের কাউন্সিলর। আমাদের এলাকায় যেসব আমরা গর্ব করি বলতে পারি, আমরা এখন ওই যে রূপকথার গল্পের মতো বলি, আমাদের আশীর্বাদ ছিল, আকরাম খান ছিল, তামিম ইকবাল ছিল।
আমাদের এই রূপকথা গল্প থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবসময় আমরা যে সংস্কার চাই, এই সংস্কারটা আমাকে ধারণ করতে হবে, এই সংস্কারটা আমাকে বলতে হবে, সময়ের সাথে সাথে আমাকে বদলাইতে হবে, বদলে হবে। পাশাপাশি আমি যেটা বলছিলাম, আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রশিক্ষণের জন্য আমাদের, যেটা শহীদ ভাই খুবই যথার্থ বলেছেন, আমাদের এজ লেভেল, আমাদের যেসব প্রশিক্ষণ হয় আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, এগুলো আমরা করতে পারি না। আন্ডার 14 প্লেয়ার হয় আন্ডার 20 বছরের ছেলে। এই জন্য সুনির্দিষ্টভাবে আজকের এই সংস্কার প্রস্তাব আলোচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাব করতে চাই। সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের যেটা জন্ম নিবন্ধন হয়, ওটাতে আমাদের বাচ্চাদের কোনো ছবি থাকে না। আমি প্রস্তাব করব মা বাবার ছবি সহ, যেমন আমার বাচ্চাকে আমি কনভেন্টে, সেন্ট প্লাসিডের পাশেই কনভেন্টে দিয়েছি, ওইখানে আপনার আমাদের হাজব্যান্ড ওয়াইফ এবং মিডলে আমার ছেলে সহ ওর আইডি কার্ডে 3 জনের ছবি সম্মিলিত ওর আইডি হয়েছে। এটা কোনো কঠিন বিষয় না যে জন্ম নিবন্ধনে মা বাবার ছবি সহ একটা আইডি বের করা আমাদের জন্য। আমরা অনেকবার চেষ্টা করেছি এই ছেলেটা 14 বছর কিনা কেমনে বের করব। আমরা ফিজিও আনি, আমরা ডাক্তার নিয়ে আসি। আমরা যেমন যারা জন্ম নিবন্ধন করে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলের থেকে, ওয়ার্ড কাউন্সিলের জন্ম নিবন্ধনের আগে যদি আমরা সিভিল সার্জনের কোনো প্রতিনিধি এখানে পাঠাতে পারি, এই জন্ম নিবন্ধনটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা ছেলের বেড়ে ওঠা, একটা ছেলের আইডেন্টিটির জন্য অন্তত 18 বছর বয়স পর্যন্ত যারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যে সংস্কার পদ্ধতি চলছে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, ওটা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হোক যে জন্ম নিবন্ধনে বাধ্যতামূলকভাবে মা বাবা এবং সন্তানের ছেলে, মা বাবা না থাকলে অন্তত একজন বাবার ছবি, মায়ের ছবি। কেন এটা বলছি? ছেলে তো বড় হতে হতে আস্তে আস্তে গ্রোথ হতে হতে তার ছবি হয়তো নাও চিনতে পারে, কিন্তু মা বাবার ছবির সাথে থাকলে জিনিসটা চিনতে ভালো হবে। আর ক্রিকেট, ফুটবল, এখানে ক্রিকেট বিশেষজ্ঞ, ফুটবল বিশেষজ্ঞ আছে। ওনারা, আমার আক্ষেপ হচ্ছে কিছুদিন আগে দাবা ইন্টারন্যাশনালে আমরা খেলে আসছি, আমাদের চট্টগ্রামের কোনো প্রতিনিধিত্ব ছিল না। কেন ছিল না? আমাদের যথাযথ প্রশিক্ষণ হচ্ছে না, আমাদের কোচার হচ্ছে না, কোচিংয়ের স্টাফ নেই। এগুলো নেই কেন? আমাদের আর্থিক, যদি আমরা অনেক ধনী ক্রীড়া সংস্থা, আমাদের আর্থিক সীমাবদ্ধতা। সবার আগে দরকার আমাদের জায়গা দিতে হবে। আমি যে খেলবো, আমি যে বাচ্চাদেরকে নিয়ে আসবো। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের সময় বিভিন্ন স্কুলগুলোতে, যেমন নির্মাণ স্কুল ক্রিকেট হতো, আপনার ফুটবল খেলতে আমরা অন্য জেলায় যেতাম। এখন স্কুলগুলো, চট্টগ্রামের যেসব স্কুলগুলো আছে, তারা ক্রীড়ার প্রতি একটা বিদ্বেষী মনে হয় আমার কাছে। ইভেন তারা যে অ্যাসেম্বলি হয় সকালে, আপনি খোঁজ নিয়ে দেখবেন অনেক স্কুল অ্যাসেম্বলি হয় না নিয়মিত, সরকারি বলেন বেসরকারি স্কুল বলেন। এগুলো সমাজের দর্পণ হিসাবে, পত্রপত্রিকা লেখনীর মাধ্যমে, আপনার গণমাধ্যম হিসাবে পূর্বকোণ পত্রিকার অন্যতম একটা ভূমিকা আছে আমি মনে করি। একটা সুস্থ, সুন্দর, সবল জাতি গঠনে ক্রীড়াঙ্গনকে, ক্রীড়া চর্চা হচ্ছে অন্যতম। আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাচ্চারা, আমার বাচ্চারা আজকালকার অনলাইন প্রযুক্তিগত কারণে মোবাইল ট্যাবের আসক্ত হয়ে যাচ্ছে। এই আসক্ত থেকে অভিভাবক মহলকে, বাচ্চাদেরকে সচেতন করার জন্য আমাদের, যারা আমরা ক্রীড়া সংগঠক আছি, যারা আমরা সচেতন নাগরিক আছি, আমাদের সচেতনভাবে এগিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে, যদি তপনদা বলবে, আমি মনে করি আমরা যারা ক্রিকেটের জন্য, ফুটবলের জন্য আমরা টিম করি, জেলা ভিত্তিক, রেজাল্ট আসে না। এটা হচ্ছে আমি সাইফুল আলম খান, আমার একটা একাডেমি আছে, আমি চাইবো আমার একাডেমির প্লেয়ারগুলো ওইখানে যাক। আমি ফুটবল একাডেমি আছে, আমার ফুটবল একাডেমি ডিস্ট্রিক্ট টিমে খেলুক। গত যুব গেমসে আপনি জানেন মোর্শেদ ভাই, চট্টগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। চট্টগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন হতে পারলে চট্টগ্রাম জেলা কেন চ্যাম্পিয়ন হবে না? চট্টগ্রাম জেলা কেন আমরা পারবো না? আমি আপনাকে তথ্য দিই, চট্টগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে, এর মধ্যে চট্টগ্রাম জেলার কন্ট্রিবিউশন হচ্ছে গোল্ড থেকে শুরু করে অন্যান্যগুলো মিলে 20%। আমাদের থেকে খুব ভালো করছে বান্দরবন, আমাদের থেকে বান্দরবন থেকেও ভালো করছে কুমিল্লা। ধন্যবাদ। আমি তো সরাসরি ইনভলভ ছিলাম এই প্রক্রিয়ার সাথে, আমি যেহেতু সরাসরি ইনভলভ ছিলাম, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমার আক্ষেপ লাগে, আমার কষ্ট হয়। আমার তো কিছুখানি কাজ করার সুযোগ আছে, আমার যে ওই সুযোগটা আমি অবরুদ্ধ কেন পারছি না? ওইগুলো সবচেয়ে বড় কথা হয় কি, আমরা অল্পতেই তুষ্ট হয়ে যাই। মানে তুষ্ট, আমাদের মধ্যে একটা কেমন জানি আত্মতুষ্টি দেবো কি, আমি একটা ইভেন্ট শেষ করে এসে আমি এটা রিভিউ করি না। আমি যদি রিভিউ করি,
এটা কেমন হলো, আমার এটা কত পাওয়ার উচিত ছিল, আমি কত পেয়েছি, টোটাল একটা যদি আমি রিভিউ করি তাহলে আমার এই জিনিসটা আমরা এগিয়ে দিতে সুবিধা হবে। ধন্যবাদ। আসলে স্যার আরো সময় দিতে পারলে আপনাকে ভালো লাগবে। একটা বিষয় যাতে আমি হয়তো পরবর্তী বলে যাবো, সেটা হচ্ছে পূর্বকোণকে আমি যেহেতু ওনাদের অফিসে আসছি ওনাদেরকে ধন্যবাদ জানাই। পূর্বকোণ পত্রিকা আমি রেগুলার করি, পেজ 5-এ ওনারা ক্রীড়ার জন্য বরাদ্দ থাকে। আমি অনুরোধ করবো যেহেতু কোভিডের জন্য তখন তো 12 পাতায় ছিল, এখন 8 পাতায় হয়ে এসছে, যে অর্ধ পাতা থাকে ওই অর্ধ পাতায় অনেক সময় দেখি যে বিজ্ঞাপন চলে যায়, বা বিজ্ঞাপন তো একটা পত্রিকার অংশ। কিন্তু আমরা চেষ্টা করবো, আজকে যেহেতু আমরা ক্রীড়া সংগঠন আসছি, আমি দাবি করবো পূর্বকোণ পত্রিকার মালিক কর্তৃপক্ষ অন্তত অর্ধেক যে অর্ধেকটা আছে যেন আমাদের জন্য অর্ধেক বরাদ্দ রাখা হয়। আমরা একাডেমি যারা করি, আমি একাডেমি নিয়ে কথা বলবো। একাডেমি সংস্কার করলে প্লেয়ার সংস্কার হবে। তারপর আসলে আমার মাঠের সবাই বললো মাঠের সমস্যা আছে, ঠিকই মাঠের সমস্যা আছে, মাঠের সমস্যা ছাড়া কিছু হয় না। মাঠ থাকলে যদি জমিন থাকে ধান লাগাইতে পারবো, নাহলে পারবো না। কারণ মাঠ নাই, প্লেয়ার করতে করবো। আমি যে জায়গাটায় প্র্যাকটিস, আমারটা বলতেছি, আমি যে জায়গায় প্র্যাকটিস করি সেটা একটা ছোট্ট জায়গা, সেখানে কোনো গেম খেলা যায় না। গেম না খেললে কোনো প্লেয়ার হবে না। একটা জায়গায় 4টা একাডেমি প্র্যাকটিস করে, এই ছোট জায়গাটায়। আপনারা দেখছেন বালুর মাঠটা, আপনারা সবসময় দেখেন। সো আমরা যখন খেলতাম, যখন নিখিলটা বলছিল আপনার খেলা শুরু হয়েছে, আমি খেলা শুরু হয়েছে 76 থেকে, তখন 5টা মাঠ আমার সারেন্ডার স্টেডিয়ামের ওখানে ছিল। আউটডোর স্টেডিয়াম ছিল, এডিসন ব্লুজ মাঠটা ছিল, সার্কারের মাঠটা ছিল, এদিকে রাস্তার এই পাশে আরেকটা মাঠ ছিল, ওইটা মাঠ ছিল। সব মাঠগুলো প্র্যাকটিস করেছি। তারপরেও আমরা পলো গ্রাউন্ডে গিয়ে, তারপরে ওখানে আগাবার জাম্বুরিয়া মাঠে গিয়ে প্র্যাকটিস করতাম। এখন একটা মাঠও নাই যে একটু ক্রিকেট প্র্যাকটিস করা বা ক্রিকেট গেম খেলা। গেম না খেলে তো কোনো প্লেয়ার উঠবে না, শুধু প্র্যাকটিস করলে তো গেম হলো। আমি সবাইকে অনুরোধ থাকে, মাঠের সংস্কারটা প্রথমে করতে হবে, তারপর গেম বা প্লেয়ার ডেভেলপ এগুলো করতে হবে, এগুলো চিন্তা করতে হবে। আর আমাদের কোচ দাদা একটা কথা বলছে, আমরা সিন্ডিকেট হয়ে গেছি। আসলে সিন্ডিকেট হয়ে গেছি। আমি এখন যা দেখতেছি পেপার পত্রিকা ফেসবুকে যা দেখতেছি সবগুলো সিন্ডিকেট হয়ে গেছে। এর থেকে বের আবার কেমনে হবো সেই চিন্তাটা আমাদেরকে পাই করতে হবে, নাহলে এটা আমাদের গায়ে উপর করতেছে। এই কথাগুলো আমাদের গায়ে করতেছে, এগুলো যারা করে তাদেরকে অলরেডি টোটালি বাদ দিতে হবে। আগে প্লেয়ার ছিল, আমরা যখন কিন্তু তখন প্লেয়ার ছিল কম, পপুলেশন ছিল কম। এখন পপুলেশন বাড়ে গেছে, কম্পিটিশন বাড়ে গেছে। আমার ন্যাশনাল দিয়ে প্লেয়ার যাচ্ছে না কেন? এখন কম্পিটিশন বাড়ছে। আগে ফুটবলের একটা জোয়া ছিল, ফুটবল খেলার জন্য সবাই আসতো, এখন কিন্তু ক্রিকেট খেলার জন্য সবাই আসে। ফুটবলটা আসে না যারা তাই না, ফুটবলটা একদম খুব পপুলার। ওটা নিয়ে তো আমি প্রথমে ওটাতেই খেলছিলাম, ওটা নিয়ে বিয়ের একসাথে খেলছি। আমার ধারণা কি, আমার যে সবার যে একটা চিন্তাধারা সেটা আমার মতামত একই, যে মাঠটা সংস্কার করলে সব কিছু সংস্কার হবে। সংস্কার আমরা বিভিন্ন সরকারের আমলে আমরা কিন্তু দায়িত্ব পালন করেছি, আমরা কিন্তু এখনো আছি, সুস্থতা ভালো থাকি, মানুষের থাকবো। আমরা কিন্তু সংস্কার করি না তা না, সময়ে সময়ে যেটুকু সংস্কার, আগে ছিল একটা লিগ ফার্স্ট ডিভিশন, এটা 4টা লিগ হয়েছে, প্রিমিয়ার করছি, ফার্স্ট ডিভিশন করছি, সেকেন্ড থার্ড ডিভিশন করছি, পানিয়ার করছি, কিছু করছি। প্রত্যেক ইভেন্ট এইভাবে কিন্তু ধারাবাহিক, আপনি হ্যান্ডবলও বলেন, দাবাতো বলেন, প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন আগে হচ্ছে একটা লিগ হতো। এগুলো সংস্কার না সংস্কার। এখন যদি ওনাদের যে সংস্কার দাবিটা আপনাদের থাকতো প্রতিনিধি, তাহলে আমাদেরকে বললাম আমরা একটু বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করতে পারতাম। এখানে হচ্ছে কি একটা আমি আলোচনা করবো রাজনীতি মুক্ত ক্রিয়াঙ্গন, এটা আমি আলোচনা করবো। চট্টগ্রাম ক্রিয়াঙ্গনে আপনারা যারা আছেন, নিখিল আছেন, হাবিজ ভাই আছেন, পুরানো শহীদ আছেন, আপনারা জানেন এখানে যারা রাজনীতির সাথে জড়িত আছেন, আমাদের চট্টগ্রামী সাহেব ছিলেন তখন চেয়ারম্যান, আমাদের পরবর্তী পর্যায়ে রাজনীতিতে দশরী চৌধুরী ছিলেন, এফএস খান ফজল ছিলেন, পরবর্তী পর্যায়ে এব্রাহিম খলিল ছিলেন একজন প্লেয়ার। ওনারা কিন্তু ইব্রাহিম খলিল প্লেয়ার ছিলেন, ফজলের প্লেয়ার ছিলেন, দশরীর সংগঠক ছিলেন, ফজলের সাহেব সংগঠক ছিলেন, আমাদের আজম নাসিরউদ্দিন উনি রাজনীতিবিদ, কিন্তু উনি যখন স্টেডিয়াম আসছে তখন ছাত্র নেতা, রাজনীতিবিদ ছিল না। তাহলে এরা কিন্তু ওরা ক্রীড়াঙ্গনে সংগঠক হিসেবে ওনারা জনপ্রিয় অর্জন করে, সংগঠক হিসাবে ওনারা যখন জনপ্রিয় অর্জন করা পরে রাজনীতি দলগুলো আমাদেরকে কিন্তু ওনাদের দলে বেরিয়ে ওনাদের ইমেজকে কাজে লাগিয়ে রাজনীতি বানিয়েছেন। ওনারা কিন্তু তারা রাজনীতি ছিলেন না। এফএস খান ফজল শেখ, আমাদের ইব্রাহিম খলিল, আমাদের আজম নাসিরউদ্দিন, আমাদের নাসির চৌধুরী, তারা আমি বলছি ওনারা রাজনীতি ছিলেন না, ওনারা ছিলেন ক্রীড়া সংগঠক। ঠিক ঢাকাতে দেখেন সাদেক হোসেন খোকা, মেজর হাফিজউদ্দিন, আমাদের হারুন রশিদ, আমাদের আরিফান জয়, শাকিল হাসান, রাজনীতির খেলোয়াড়, পরবর্তী রাজনীতি হয়েছে, রাজনীতির আগে হয়নি। তাহলে এখানে এখন ওনারা যদি রাজনীতি চলে যায় তাহলে ওনাকে ক্রীড়াঙ্গন ছেড়ে দেবেন, তার রাজনীতি মুক্ত করবেন, তাহলে রাজনীতি আসবে। এখন নিখিল দেব যেন বলছেন ইলেকট্রিক সাথে নিখিলের মতো ক্রীড়াপ্রেমী কর্মকর্তা এখন নাই, ইলেকট্রিক সাথে টিম আছে, কাউন্সিলর সিকিউরিটি খেলাধুলা অংশগ্রহণ করে। আপনার ইলেকট্রিক সাথে শুনলে স্টেডিয়ামে দর্শক ফুটবলে
হাবিবুর রহমান সাহেব তার সঙ্গে দ্বিতীয় খান জন্ম হয়নি। উদ্যোগ কর্তৃপক্ষ যারা আছেন হায়ার অথরিটিতে ইনাদের কোনো নেক নজর কোনো সহযোগিতা পাই না বলে আজকে কাস্টম তারপর তো এই কাস্টম আজকে জননীন্য কাস্টম ব্যাট ক্লাব শূন্য নেই, ইলেকট্রিক সাপ্লাই চলে গেছে, বিসিআইসি চলে গেছে, শহীদুর রহমান পুরো টায়ার ঘর টিপতে আছে, শহীদুর রহমান পুরো টায়ার ঘর আমরা ভালোবাসছে, নিখিল রহমান করছে, সেই নিখিল রহমান শামীদুর রহমান সেই বিসিআইসি শৈশব দুজন আছে, বন্দরে 20 টাকা বাজার। এই বছর ফুটবল আরম্ভ করতে গিয়ে বন্দর কর্মকর্তা অংশগ্রহণ করে নেই, কেননা হাইয়ার অথরিটির কোনো হাইয়ার অথরিটির সাথে গিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে না, এসবও পাচ্ছে না। কাস্টম কর্মকর্তার সাথে কথা পাচ্ছে না কর্মকর্তা। প্লেয়ারদের যেমন ইনস্টিটিউট যেটা আপনি বলছেন নড়াইলে গোলাতে 50 টাকা দেয়, ইনস্টিটিউট কলেজ ইনস্টিটিউট আপনি আত্মনিষ্ঠ করতে হবে। আগে যদি স্কুল কলেজে ছাত্র পড়া ছিল, স্টুডেন্ট পড়া ভর্তির জন্য একটা ভর্তি যদি ছাত্র পড়া থাকে যারা মেধাবী লেখাপড়া করে ওরা ভালো খেলোয়াড় হয় না, এটা নিয়ম। এই জন্য থেকে সুযোগ দেওয়া হয়। স্টুডেন্ট যারা পড়া ছিল ভর্তি হয়েছে, আমার অনেক ছেলে কলেজে ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, এই সুযোগ থাকলে গার্ডিয়ান ছেলেরা আকৃষ্ট হবে। চাকরি ছিল, আমি চাকরি করতাম সেভাবে চাকরি জয়েন করছি, হাবিব ভাই চাকরির মাধ্যমে সেই চাকরির মাধ্যমে চাকরি পেয়েছে, কিন্তু সেই অফিসগুলোতে চাকরি বন্ধ, চাকরির কোনো সুযোগ নেই। কেন বন্ধ করে? সরকার বন্ধ করছে, বন্ধ করে নেই। সেই সুযোগগুলো থাকলে ছাত্র পড়া ভর্তির চাকরি পড়া থাকতো, তাহলে এখানে তাহলে ওরা ভবিষ্যতে গার্ডিয়ান আসতো, ছেলে আসতো, সেগুলো প্রয়োজন করতে হবে। এবং আজকে মুসলিম কলেজ হয়েছিল অনেক দিন ছিল, আজকে ইয়ে করি স্পার এগারোস করি, স্পারগুলো করি, পিডাব্লিউডি করি, আমিডিউট করি, সাবিডিউট করি, পারফেক্ট এক্সেল করি, ফায়ার সার্ভিস করি, ইলেকট্রিক গ্রিন করি, আমিডিউ মিল করি। ও আশাটা আছে, ও আশা ডিরেক্টিভ, ও আশা অ্যাসিডেন্ট প্রতিনিধিত্ব করে, ও আশা অথরিটি জানে, খবর নেই। এখানে এসে 8 গোল খাই 10 গোল খাই টিম একটা নেই, ও খবর নিচ্ছে 8 গোল খান খাইছে, খাইছে 3টা করছে না, বাড়া গিয়ে মতো সিডিএতে করতে পারে না, ফর্ম নেই, কত কত ক্যাবিনেট করতে পারে না, সিডি করবেন টিমে রাজনীতিবিদ মেয়র বলে আসলে আসে বলে ওই টিমটা এখন মাঠে আসে, মাঠে থেকে কে আসে। রাজনীতিবিদ কেন আসতেছে? আমাদের যারা সরকারি যারা বড় বড় পদে আছেন, যারা অথরিটি আছেন, কাস্টমার ইনারা যদি উদ্যোগ কর্তৃপক্ষ যদি উদ্যোগী হতো, আমাদের এখানে আমাদের শ্রী কর্পোরেশন একজন কর্মকর্তা জন্ম হয়নি, যে সময় শ্রী কর্পোরেশন টিম চ্যাম্পিয়ন আছে প্রতিদিন, এই জন্য ওই জন্য সুস্থ হচ্ছে। এখন তো আগে আসতেছে না কর্পোরেট টিমগুলোকে, এখন কর্পোরেট অনেক টিম চট্টগ্রামে যেগুলো আছে, পিএসপি বলেন, এসএম গ্রুপ বলেন, ওনার তো 20 টাকা, ওনার রেসপন্স আসতে পারে না, আসতে হবে না। এই আমি সরকারিভাবে আপনি বলছেন উপজেলাতে বাজার আছে, উপজেলা সেক্রেটারি আমাদের এখানে কান্না করে, চুয়ান্ন টাকা গিয়ে পাতা পায় না, ওগুলো স্পষ্ট করে না, টিপে টাকা বুঝে দেয় না। ও কী করে সেখানে এলাকার রাজনীতি যারা আছে একটু খানি ছিলেন ওদেরকে টিমে ইনভলভ করে টাকা টাকা নিয়ে এখানে টিম নিয়ে আসে, খেলা খেতে নিয়ে আসে, মা বড় টাকা আসে না, আস্তা টাকা আসে না, কারণে পলিটিশিয়ানদের এখানে সুযোগ পাচ্ছে। এখন যে বলে গণতন্ত্র একটা কারণ কত হলো কি, এখন চিরাঙে লিখে যাবেন একটা টিম 7টা খেলা খেললে 3টে কাউন্সিলার দেয়, এই কাউন্সিলারশিপের সুযোগে রাজনীতি এখানে কি ঢুকে আসছে খেলা। এখন কিন্তু আয়োগ গণতন্ত্র চেক করতে হবে, গণতন্ত্র 3টে কাউন্সিলের মধ্যে 2টা কাউন্সিলের জন্য অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড এক্সপোজ থাকে, 2জনের রেসপেক্ট ব্যাকগ্রাউন্ড সে খেলোয়াড় ছিল যে কোনো ইভেন্টে, 2জন একজনের সাথে রাজনীতিবিদ আসুক, ব্যবসায়ী আসুক, একজন পড়া রাজনীতিবিদ আসুক এবং ফাইন্যান্সের জন্য, আর 2জন কিন্তু অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড কি তাকে হতে হবে, সেই যে কোনো ইভেন্টে অথবা 3 বছর বা 5 বছর খেলার অংশ করছে, এই ধরনের লোককে কাজে রাখতে হবে। প্রিমিয়ার ডিভিশন যারা চালাচ্ছে, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এদের কোটি কোটি টাকা খরচ হচ্ছে, আর যারা থার্ড ডিভিশন দিয়ে চালাচ্ছে এদের হয়তো লাখ টাকা খরচ হচ্ছে। ওরাও গেলে 3টা পাচ্ছে, থার্ড ডিভিশন গেলে এরাও গেলে 3টা পাচ্ছে। সংস্কৃত হবে কাবাডি খেলে কি মেডেল গেম, কাবাডি বলেন, হ্যান্ডবল বলেন, খেলে কিন্তু সিঙ্গেল টাইপের পাচ্ছে, আর ফুটবল ক্রিকেট খেলে কিন্তু পাচ্ছে 50,000 টাকা বা 50,000 টাকা। এখানে বসিমা হচ্ছে ঢুকতে এখানে। আবার আমি বললাম এক্সপার্ট ব্যাকগ্রাউন্ড 3জনের মধ্যে 2জনকে সে এক্সপার্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তাহলে আপনার রাজনীতি মুক্ত হবে, কমে যাবে। এখন 3জনে কি টাকা দিচ্ছে, বাড়ি দিচ্ছে, রাজনীতিবিদরা কি রাজনীতির জন্য এখানে এমন মাধ্যম, এখানে জেলা সভাপতি, এসপি সাহেব হচ্ছে কি সহসভাপতি, এডি সাহেব সহসভাপতি, জেলা গৃহ অফিসার এখানে কি কর্মকর্তা, সুযোগ পাচ্ছে বস্তা কথাবার্তা কিরান যাবে কর্মকর্তার এখানে আমরা চলে আসতে লাতিয়ে কি স্কোপটা ওখানে কি সংস্কৃত গণতন্ত্র এনসিতে কাউন্সিলের মধ্যে গ্যারেন্টি করতে হবে, আর আসতে পারবে। এটি যদি মাইন্ড করে রাজনীতি বন্ধ, রাজনীতি মুক্ত, অনেক
কমে যাবে। তারপর যে বলছেন মাঠ, এটা বলছে একটা অবদিন আমাকে শারীরিক শিক্ষা বলতে মাঠ, সরকারি মাঠ, ওই মাঠে আমার ফুটবল চলবে, বিষয়টা করা দিতে হবে। কেন শারীরিক শিক্ষা মাঠটা হচ্ছে সরকারি মাঠ, ক্রীড়া মাঠ, ওইটা আমার মতো শোনার দিক শরীর কমাবার জন্য কি ওরা খেতে পারে, আর আমার লিগ চালাবার জন্য মাঠ দেয় না, আমার ফুল লিগ করতে পারি না, হয় বিকেএসপি মাঠ পড়ে থাকে, আমার মাঠ দেয় না। শারীরিক শিক্ষাগুলো মাঠটা আছে, ওটা বিসিবি হচ্ছে। আমি বলবো এমএস স্টেডিয়াম, এটা সম্পূর্ণ ফুটবলের মাঠ করতে হবে, ফুটবল স্টেডিয়াম, ওটা ক্রিকেট। আর না হলে আপনি ক্রিকেট অনেক পাবে, অনেক টাকা বিসিবি আমাদের মাঠ করুক। এমএস স্টেডিয়াম কারণ দেখেন, প্যাভিলিয়ন দেখেন, প্যাভিলিয়ন হচ্ছে কি ফুটবল কারণ আপনি বলেন স্টেডিয়াম প্যাভিলিয়নটা ফুটবলের জন্য না, আমরা ক্যাশিয়ারের জন্য আমরা যদি অ্যাড করছিলাম, কিন্তু মাঠের কারণ মধ্যে প্যাভিলিয়ন নতুন আছে, ওইটা কিন্তু ফুটবল মতো আছে, ক্রিকেট জন্য করে নেই। এখানে আজকাল বছরে 4 মাস আমাদের ফুটবল জন্য দেয়, 3 মাস দেয়, 3 মাস কি 4টা বিশ্বাস হয় এখানে। তারপরে মাঝখানে থেকে ক্রিকেট পিস, এটা হাট শক্ত মাঠ, ওই মাঠগুলো প্লেয়ার দেয় না, তাহলে এখানে কেন হবে? আমরা হচ্ছে কি এমএসসি ফুটবল মাঠ, এটা ফুটবলকে বড় দেওয়া হোক, শুধু ফুটবল হবে, ফুটবল মাঠে মানে হকি হতে পারবে, এই মাঠে অ্যাথলেটিক্স হবে, অ্যাথলেটিক্স কাজ করলে অ্যাথলেটিক্স হতে পারবে, হকি করতে পারবে, ফুটবল হবে। ক্রিকেটটা সায়েন্স মাঠে ওই নেটটা করুক, এটা সম্পূর্ণ আমি ফুটবল নিতে হবে। আর যেটা বসে প্লেয়ার করতে করবে, প্লেয়ার কেন আগে যাবো প্লেয়ার আসতে করার জন্য বিভিন্ন ইভেন্টে চাকরি কোটা, ভর্তি কোটা, স্টুডেন্ট কোটা এগুলো বন্ধ হয়ে গেছে। আর অফিসগুলো কিন্তু এখন প্যাটার্ন করতে না, অফিসগুলো অবশ্যই কিন্তু প্যাটার্ন করতে হবে। সংস্কার চাই চট্টগ্রামে। আসলে এই স্লোগানটাকে আমি একটু যদি বলার সুযোগ দেব, এটা শুধু চট্টগ্রামের ক্ষেত্রে না, এটা আসলে আমাদের জাতীয় পর্যায় পর্যন্ত আসলে সংস্কার প্রয়োজন। মূল যে জিনিসটা আমাদের পাইপলাইন সমৃদ্ধ করা, ক্রিয়াঙ্গনের পাইপলাইন যে সমৃদ্ধ করা, বয়স ভিত্তিক যেগুলো খেলাগুলো আছে সেগুলোকে একটু সমৃদ্ধ করা, মূল প্রতিভাকে স্থান দেওয়া, সেটা আমরা চাইতে পারি। স্বজনপ্রীতি, অনিয়ম, তারপরে জর্জরিত ছিল, আমরা ওই বিষয়টা থেকে, ওই যে গতিধারা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে 5ই আগস্ট, যেটা 36শে জুলাই নামে খ্যাত, বিশাল একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশে পৌঁছেছি। আশা করি আপনারা যারা গণমাধ্যমে আছেন, যারা সচেতন নাগরিক আছেন, সবাইকে একই মূল মন্ত্রে আগে এগিয়ে আসতে হবে এবং যে অর্জনটা এটাকে আসলে আরো ত্বরান্বিত করতে হবে। ক্রিয়াঙ্গনের যে বিষয়গুলো অবহেলিত, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া একটা জাতির মূল ঐতিহ্য, পরিচয়ের মূল বাহন। আপনি যুদ্ধের মাধ্যমে কোনো কিছু সমাধান হয়, কিন্তু একটা ক্রীড়ার মাধ্যমে আমরা একটা জায়গায় সবাই এক হই। যখন বাংলাদেশের কোনো খেলা থাকে, বাংলাদেশের কোনো ইভেন্ট থাকে, আমরা সবাই একই লাইনে এসে দাঁড়াই। তো ক্রীড়ার মাধ্যমে আসলে আমাদের এটা অর্জন করা সম্ভব। শুধু দেখি আমরা যে 2-1টা খেলাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে, বিশেষ করে ক্রিকেট, ফুটবলের সময় আমাদের ঐতিহ্য ছিল, ফুটবলটা হয়ে গেছে। 58টা ফেডারেশন আছে, 58টা ফেডারেশনের মধ্যে আমরা কয়টা ফেডারেশন নাম জানি? মুষ্টিময় কয়েকটা খেলা নিয়ে আমরা এগিয়েছি। কিন্তু একটা জাতিকে যদি আপনি একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে চান, তাহলে সবগুলোকে পায়ে উঠতে হবে, সব খেলাগুলোকে পায়ে উঠতে হবে। আমি চিটাগাঙে নতুন জয়েন করছি, আমি জানি না চিটাগাঙের ব্যবস্থা কি। আমি পূর্বের যে কর্মস্থল আছে, আমি সেই কর্মস্থলের প্রেক্ষাপটে একটি কথা বলতে চাই যে সেখানে শুধু ক্রিকেট এবং ফুটবলকে প্রায়োরিটি দেওয়া হবে, অন্যান্য যে খেলাগুলো আছে সেগুলোকে আসলে আমরা সেইভাবে প্রায়োরিটি দেওয়ার সুযোগ হবে। কিন্তু আমরা জেলা ক্রীড়া অফিসের যে আয়োজনগুলো আছে, আমরা 8টা-10টা খেলাকে আমরা প্রায়োরিটি, কিন্তু আসলে সেখানেও আমাদের আসলে শুধু একটা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ। হয়তো আমরা একটা প্রশিক্ষণ করি অথবা একটা প্রতিযোগিতার মাধ্যমে শেষ করি, কিন্তু এটার পরবর্তী কোনো স্টেজ নেই। প্রথম হলো যে ব্যবহার উপযোগী মাঠ সংস্কার ও পুনরুদ্ধার। চট্টগ্রামে কিন্তু খেলার মাঠ অনেক আছে, আমি সবগুলো এখানে লিখিনি। আমরা যখন খেলতাম তখন সেন্ট ফ্রান্সিস স্কুলের 2টো মাঠ ছিল, একটা ছোট একটা বড়। আমাদের তখন একটা উক্তি ছিল যে ছোট মাঠে না খেললে বড় মাঠে কেউ আসতে পারবে না। এই মাঠ কিন্তু অনেক খেলোয়াড়ের জন্ম দিয়েছে। আবু তাহের পুতু, ম্যাকোয়া, তারপর মারি, সব কিন্তু সেন্ট ফ্রান্সিস স্কুলের মাঠে খেলে পরে লিগে খেলেছে। কাজে ইয়াংস্টার্স ক্লাব থেকে এগুলি উঠে এসছে।
কিন্তু অত্যন্ত দুঃখজনক সেন্ট ফ্রান্সিস স্কুল এখন তাদের ভাটিকান প্রপার্টির নাম দিয়ে সেই মাঠটাতে আগে মাঠের পাশে যে একটা দেওয়া ছিল ছোট ছিল এবং ওখানে লোকে দাঁড়িয়ে খেলা দেখতো, বসে খেলা দেখতো, কিন্তু এখন তারা 10 ফিট উঁচু একটা দেওয়াল করে সেটাকে মাঠের গাড়ি রাখার জায়গা বানিয়েছে। কাজে এই মাঠকে আমি একবার লেখালেখি করেছিলাম, পূর্বমনে আমি লিখেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আমাকে জবাব দেওয়া হয়েছিল দিস ইজ ভ্যাটিকান প্রপার্টি, কাজে আমরা যা খুশি তা করতে পারি, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তারপর ছিল পুলিশ লাইনের মাঠটা। পুলিশ লাইনের মাঠ কিন্তু অত্যন্ত সুন্দর এবং তখন আমরা চিটাগাং ক্লাব থেকে এটা মেনটেন করা হতো এবং পুলিশ লাইনের মাঠে আমরা খেলাধুলা করতাম। এরপরে আরেকটা মাঠ কিন্তু আমাদের আছে খুব ভালো, হালিশহর আর্টিলারি সেন্টারের ওখানে, কিন্তু এটা মেনটেন করা হয় না। প্যারেড গ্রাউন্ড যে এখন চিটাগাং কলেজের আন্ডারে চলে গেছে। পোলো গ্রাউন্ড রেলওয়ের মাঝখানে একটা মেলার জন্য বরাদ্দ হয়ে গিয়েছিল, এখন অবশ্য সেটা ফিরে এসছে। পোলো গ্রাউন্ডে কিন্তু এখানে দুটো মাঠের প্রভিশন ছিল। কাজে এগুলি যদি আমরা কোনো, এবং রেলওয়ের স্কুল যেটা আছে, যেটা পাহাড়তলি স্কুল যেটা আছে, যেখানে প্রীতিলতা ওয়াদ্দেদারের স্ট্যাচুটা এখন রাখানো হয়েছে, এখানেও কিন্তু একটা মাঠ আছে। তা আমরা যদি এই মাঠগুলিকে সংস্কার করে এবং আমরা যদি ডিফারেন্ট টিমকে ভাগ করে দিতে পারি যাতে তাদের প্র্যাকটিসের জন্য, তাহলে নিশ্চয়ই খেলোয়াড় উঠে আসবে। পোর্টের একটি স্টেডিয়াম রয়েছে, আপনি দুর্দশা দেখলে আপনার স্পোর্টসম্যান হিসাবে যদি যান, দেখলে আপনার নিজেরই খারাপ লাগবে যে পোর্ট ট্রাস্টের আন্ডারে একটি স্টেডিয়াম এই অবস্থা কেন। তখন কিন্তু রেলওয়ের টিম ছিল, পোর্ট ট্রাস্টের টিম ছিল, কাস্টমসের টিম ছিল, তাহলে তাদেরগুলি তারা নিজেরা সংস্কার করবে না কেন? কাজে এটা একটা ভাববার বিষয়। আর কারণ আমার বলার পেছনে নিয়ে এটাই উদ্দেশ্য, আমার যদি খেলার মাঠেই না থাকে তাহলে আমি খেলবো কোথায়? লালদিঘির পারে বদরবাতি ক্লাব, চট্টগ্রামে খেলোয়াড় উঠে আসার কয়েকটা জায়গা ছিল, বদরবাতি ক্লাব, ইয়াংস্টার্স ক্লাব, ফিরিঙ্গি বাজার ক্লাব, টাউন ক্লাব, তখনকার টাউন ক্লাব এবং রাইজিং স্টার ক্লাব। এখান থেকে কিন্তু খেলোয়াড় উঠে আসতো, কিন্তু আজকাল তাদের খেলার পরিবেশ। ইয়াংস্টার্স ক্লাবের আমি জিজ্ঞেস করলাম তোমরা খেলো কোথায়, বলতে আমাদের খেলার জায়গা নেই। তাহলে প্লেয়ার উঠে আসবে কি করে? হয়তো ইয়াংস্টার্স ক্লাব এখান থেকে আবু তাহের পুতু মারির মতো প্লেয়ার এই মাঠ থেকে উঠে এসছে। সংস্কার যে কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার মিনস ডেভেলপমেন্ট। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যেতে হবে সেটা লক্ষ্য নির্ধারণ করা। কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম? আরো চৌধুরীর যুগে ছিলাম, ফতগরি সাহেবের যুগে ছিলাম, ডক্টর কামাল খান, কালো সিং, আবু তাহের পুতু, আব্দুল চৌধুরী, ওদের যুগ আমি দেখেছি। এখন আমাদের যুগ পার করছি, আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য সংস্কার চাচ্ছি, কী পরিবর্তন আমরা চাই। তা আমরা এখানে প্রথমে আমি বলে রাখছি, মানে বলতে চাই যেটা ক্রীড়া সংগঠক একটা স্তর, খেলোয়াড় একটা স্তর, কোচেস অর্থাৎ ট্রেনার তারা এক স্তর, দর্শক এক স্তর, আর অন্যান্য তার স্পন্সর তারা এক স্তর। খেলোয়াড় মানে ক্রীড়া সংগঠক হতে পারবে না। খেলোয়াড়ের জন্য ট্রেনিং করে যখন খেলোয়াড় হয়েছে, ক্রীড়া সংগঠক হতে গেলে বা অর্গানাইজ হতে গেলে অর্গানাইজের জন্য ট্রেনিং, ওর সাথে সম্পৃক্ততা, প্র্যাকটিক্যাল হতে পারে, থিওরি হতে পারে। কাজ করার পরে আপনি সংগঠন স্বীকৃতি লাভ করবেন তখনই। এখন দেখা যাচ্ছে আমরা যখন খেলতে আসতাম, খেলেছি, বাড়ি চলে গেছি, কলেজ স্কুল মাঠে প্র্যাকটিস, কিন্তু এখন যে খেলে সে আবার ক্রীড়া সংগঠক, যে কোচ ক্রীড়া সংগঠক। কেন জানেন? ওই যে আমরা বলছি যে রাজনীতি মুক্ত ইয়া চাই কি ক্রীড়া চাই না, আমি বলছি রাজনীতি মুক্ত ক্রীড়া না, আমরা ক্রীড়া সংগঠন হতে চাই, ক্রীড়া ব্যবসা হতে চাই না। আমি যদি খেলোয়াড় হই না কেন, রাজনীতির বিধানে কেন, আমি যদি ব্যবসা করি, ক্রীড়া নিয়ে ব্যবসা করি, সে ব্যবসা করে আর্থিক সামাজিক উপর উঠে সিঁড়ি, রাজনীতি পদ দখল করা, সেটা হচ্ছে ক্রীড়া ব্যবসায়ী। ক্রীড়াকে পুঁজি করে আমার ধ্যান ধারণা থাকবে স্পোর্টস, কোথায় আছে, কোথায় যাবো, কালকে কী হবে, এই হবে না। এখন না, আমি এখানে যাবো, এই করবো, সে করবো, ওর সাথে দেখা হবে, পুলিশ মিডিয়ার আর্মির সাথে দেখা হবে, আমি একটু উপরে যাব, আমি নমিনেশন পাবো। সুতরাং রাজনীতি মুক্ত না, রাজনীতি ব্যবসায়ী মুক্ত। আমরা ক্রীড়া অঙ্গন চাই, যারা স্পোর্টস অর্গানাইজার খেলাধুলা ছেড়ে দিয়েছে, অনেক খেলোয়াড় আমাদের সাথে আসে না কেন, ওটা বাজে কাজ। কিন্তু আমরা এটা নিয়েছি কি জন্য? আমি মনে করি আমি স্কুল জীবনে, কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে এবং বর্তমান জীবনে নিজেকে মানুষ
মানে অপবিত্রতা 100, আমি মনে করি আমি 50% পবিত্র কাজ করি, তাহলে এটা নিয়ে চিন্তা ভাবনা করি। সুতরাং পবিত্র মন নিয়ে আসতে হবে। ও পদ পদবী আমি এটা করবো, আমি পদ পাবো ছবি তোলার জন্য, ছবি এগুলি আমাদের পাগল করে দিচ্ছে। ছবি না উঠলে পত্রিকার টেলিফোন নাম উৎসব না, ছবি দিবেন না, তাহলে নিউজ দিবেন, খেলোয়াড়দের নিউজ দিবেন, সংগ্রাহকদের আর দিবেন না, সংগ্রহ কাজ করুন, তারপর দেখা যাবে। তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা বলতেছি, আমি উদাহরণ দিচ্ছি, আমি সেন্ট ক্লাসিক স্কুল ছাত্র, আমি লেখাপড়া করেছি 10%, খেলাধুলো করেছি 90%, আমার মার খেয়েছি ভাই কোথায়। আর আমার মার হচ্ছে কলেজ স্কুল, আমি নালাপাড়া পারি, আমার কলেজ স্কুল, আমার ঘর, আমার সেন্ট ক্লাসিক স্কুল। সকালে বলে উঠি প্র্যাকটিস, কাক ডাকা পরে, এখন পরবর্তী দেখা গেছে 74 রোদ লাগবে, কাক ডাকা পরে চলে এসেছে 7:30টায়, দৌড়ে আবার স্কুলে গেছি, স্কুল থেকে আসি খেয়ে দিয়ে আবার কলেজ স্কুল মাঠে, সন্ধ্যা পড়া হয়ে গেছে, আর কোথায় সিনেমা 9 সিনেমাতে আর যাওয়া হয়নি। তাই মনে করি খেলাধুলো আমাকে অনেক কিছু দিয়েছে। সেজন্য আমি যারা ক্রীড়া সংগঠন ছিলেন, যারা আমাদেরকে এখানে এনেছেন নিখিল দ্বারা, তাদেরকে অনেক সম্মান করি, তাদেরকে ইজ্জত করি। এই ধরনের মানুষ দরকার ছিল। তো যাই হোক, আমার স্কুল আমরা করেছিলাম ইন্টার স্কুল, সরি ইন্টার ক্লাসে হচ্ছে। আর স্কুলে 3টা ক্যাটাগরি, জুনিয়র, ইন্টারমিডিয়েট, সিনিয়র। আমি কিন্তু জুনিয়র করে নেই, আমার শুরুটাই হচ্ছে ইন্টারমিডিয়েট, একটু লম্বা হওয়ার কারণে। যাই হোক, তাহলে ইন্টার ক্লাস খেলা হয়েছে, ইন্টার হল, রবীন্দ্রনাথ হাউস অ্যাথলেটিক্স, নজরুল হাউস, তখন জিন্না হাউস, পাকিস্তান হল, ইকবাল হাউস, এইভাবে খেলা হওয়ার পরে এই ইন্টার স্কুল, এই ইন্টার ক্লাস খেলা হওয়ার পরে ইন্টার স্কুল টিম হয়েছে। স্কুল টিম কোথায় গেছে? ইন্টার স্কুল খেলেছে। ইন্টার স্কুল থেকে আই এম দ্য প্রোডাক্ট অফ ইন্টার স্কুল। 72-তে তখন আমি ইন্টার স্কুল খেলতেছি, সেন্ট প্যাসিফিক হাই স্কুল পক্ষ থেকে স্কুলে ক্যাপ্টেন ছিলাম। আমাকে তারপর দ্বারা বলছে তুমি চলে আসো খেলার জন্য। তো আমি বলছিলাম আমি 2nd ডিভিশন, 3rd ডিভিশন খেলবো, সরাসরি আমি 3rd ডিভিশন মামলার টিমে নিয়ে গেছে 72-তে, তখন আমি ক্লাস 10 ছাত্র। যাই হোক 72 থেকে 83-তে খেলা। তা আমি কোথায় প্রোডাক্ট? কলেজ স্কুলের মাঠের প্রোডাক্ট। মাঠের কথা হচ্ছে ওই যে ফ্যাক্টরিগুলি সবগুলি স্পট হয়ে গেছে, নো প্রোডাকশন, ওগুলা কোনো প্রোডাক্ট তৈরি হয় না। তো একইভাবে ইন্টার কলেজ খেলেছি কুমিল্লা বোর্ড পর্যন্ত, তারপরে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে ইন্টার ডিপার্টমেন্ট, ইন্টার ফ্যাকাল্টি, ইন্টার হল, দেন ইন্টার ইউনিভার্সিটি। এই খেলাগুলি একবারে অনিয়মিত হয়ে গেছে, একেবারে অনিয়মিত ধরতে গেলে অনিয়মিত বলছে, প্রায় বন্ধ হয়ে গেছে সব। তাহলে এইখান থেকে যে খেলা বেরোতো, খেলা বেরোতো না। চট্টগ্রামের আমি যখন ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেলাম, ইউনিভার্সিটি না খেললে ডিস্ট্রিক্ট খেলা যাবে না, ইউনিভার্সিটি খেলতে হবে। ডিস্ট্রিক্টে খেললে আমাকে ইয়ে করে দেবে, ডিসকোয়ালিফাই করবে। ইউনিভার্সিটি খেলতে হবে, যেহেতু আমি ছাত্র। কিন্তু আমরা এই ইউনিভার্সিটির টিম, সেটা ডিস্ট্রিক্ট টিমকে হারিয়ে আমরা উপরে গেছি। সুতরাং এই যে এইখানে যে ল্যাপস হয়ে গেছে, সরকার, স্পোর্টস মিনিস্ট্রি অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রি, জয়েন্ট বা আদার রিলেটেড মিনিস্ট্রি বৈঠক করে বলতে হবে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে খেলা 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 করতে হবেই। এবং এইসব ইনস্টিটিউশনে যে ইয়ে দিত, যে মানে কোটা দিত ছেলের মধ্যে, 1% 1-2 করে, এটা দেওয়া উচিত, যাতে খেলাধুলার প্রতি ছেলেরা মানে আগ্রহ হয়। এটা কিন্তু আপনার শুরু করতেই হবে, না হলে আপনার নিজের থেকে যদি প্রাইভেট স্কুল থাকে, কলেজ করতে হবে, ইউনিভার্সিটি করতে হবে। সুতরাং এটা শুরু করার বেশি দরকার হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে কি, আমাদের যে বিদেশ যাওয়া টিম প্লেয়ার 11 জন, কর্মকর্তা 25 জন। আমি মনে করি এই সংস্কারের মধ্যে, এটা আমি একটা সংস্কার বললাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটা করার জন্য আরেকটা সংস্কারের মধ্যে বিদেশ টিম যাবে কি জন্য, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড। আমি 100 জনের মধ্যে লাস্ট হয়ে গেলাম না, আমাকে বাছাই করতে কোন কোন খেলাগুলিতে আমি গিয়ে মোটামুটি মানে নেক টু নেক ফাইট করতে পারবো, চ্যাম্পিয়ন হবে। ওই জাতীয় টিমগুলি ওগুলি সিলেকশন করে শুধু ওরাই যাবে। এবছর অন্যরাও চেষ্টা করেন, পারফরমেন্স ক্রিয়েট করেন, দেন যাবেন। সুতরাং বিদেশ ট্যুর বন্ধ করে দিতে হবে। যাবে, প্লেয়ার আধিক্য বেশি থাকবে, কর্মকর্তা আধিক্য কম থাকবে, এবং প্রকৃত সংগঠনরা যাইতে পারে, পলিটিক্যাল ওই যে ব্যবসায়ী, ক্রীড়া ব্যবসায়ী যাতে যাইতে না পারে। সুতরাং মান উন্নয়নের জন্য এটা একটা আমি মনে করি এটা সংস্কার, এটা প্রয়োজন। আমাদের দেশে অফিস টিম বলতে যা বোঝায়, মানে যে সরকারি টিম,
পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, বিডিপি, এক্সট্রা এক্সেট্রা। আমরা যখন প্লেয়ার তৈরি করি একটু জাতীয় মানে গেছে না পিক আপ করে এই টিমগুলো নিয়েছে। চট্টগ্রামের অনেক খেলোয়াড় ডিস্ট্রিক্ট টিম খেলতে গেছে ঢাকায়, যা ওদেরকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হয়ে গেছে। এটা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার একটা সাকসেস যে আমাদের অনেক প্রোডাক্টকে আমরা বাজারে খাওয়াইতে পারছি। একইভাবে এই যে মানে ডিফেন্সের বা আধা সামরিক টিমগুলি থাকতে পারলে যেন আমাদের রেল, চট্টগ্রামের পোর্ট, কাস্টমস, পিডিবি, রেল এবার আধা সাদা যারা আছে তারা শেষ হয়ে গেছে। আমি সরকার এই পর্যায়ে বলবো, যেহেতু মিলিটারি, প্যারামিলিটারি এদের টিম আছে, আমাদের বেসরকারি যে প্রতিষ্ঠানের টিমগুলি ছিল বিজিএমসি এন্ড আদার্স যারা ছিল, এগুলো কোথায় ছিল, এখন কোথায় নিয়ে যেতে হবে সংস্কার কাজে। এটা আবার রিপিট করার জন্য আমি অনুরোধ করব। আইন কিন্তু আমাদের দেশে যে আইন আছে পৃথিবীর কোনো দেশে সেরকম আইন নেই। এখান থেকে আমি পূর্ব অফিস থেকে তো ওই পারে যাবো, আইন আছে, ফুটবল ব্রিজ আছে, জেব্রা ক্রসিং আছে, আইন আছে, কিন্তু আমরা মানি না। যারা আইন প্রয়োগ করে তারা সচেতন না, আমরা যারা এই আইনকে ফলো করবো আমরা সচেতন না। সুতরাং বেশি আমাদের দেশে আইন পরিবর্তন বেশি হয়, কিন্তু প্রয়োগ নেই। আইন যা আছে খুব প্রয়োজন হলে এগুলিকে সংস্কার করা দরকার, প্রয়োগ বেশি দরকার। আমাদের যেগুলি আছে এগুলি প্রয়োগ আমাদেরকে বেশি করতে হবে, আইনের প্রয়োগটা বেশি করতে হবে। আর এখানে সবগুলো যে চট্টগ্রাম জেলাকে কি বলতেছে, যে চট্টগ্রাম জেলাকে দেখতে পারে সে বলতেছে চট্টগ্রাম জেলার মতো ধনী সংস্থা তো একটা নেই। সত্যি কথা, আমাদের ফান্ড অসুবিধা নেই, ফান্ড কোনোদিন অভাব ছিল না। চট্টগ্রামের লোকরা যখন আমরা বলেছি এলিফেন্ট ফুটবল, চট্টগ্রামে সবাই জানে, ইস্পাহানি ক্রিকেট অ্যান্ড আদার্স, এগুলি কিন্তু আমাদের চিড়িয়াখানায় কখনো টাকার জন্য খেলাধুলা বন্ধ ছিল না, টাকা ছিল। এখন আমরা সেলফ সাফিসিয়েন্ট। সেলফ সাফিসিয়েন্ট কারা করেছেন? ওই যে প্রিভিয়াস অর্গানাইজার যারা ছিল তার এই সব অর্গানাইজারদের অবদান হচ্ছে এটা। তা আমরা কোথায় আছি, কোথায় ছিলাম? ফান্ড কোটা ছিল না, এখন আমাদের ফান্ড আল্লাহর রহমতে বহু ভালো, এটাকে আরো বাড়াইতে হবে। আমাদের খেলাধুলার মান কোথায় ছিলাম? আমরা শুধু তখন খেলতাম ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, কয়েকটা ইভেন্ট, অ্যাথলেটিক্স আমরা খেলতাম। কিন্তু চট্টগ্রাম জেলা এখন 25 থেকে রেগুলারলি 25টা আইটেম, ইরেগুলারলি যদি যোগ করি 25 থেকে 30টা আইটেম আমরা রেগুলার করি, এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমরা প্রত্যেকটা ইভেন্টে যোগদান করি। এর মধ্যে আমাদের পারফরমেন্স হচ্ছে ফুটবল আমরা শুনেছেন, ডিফেন্স বাধা, ডিফেন্স হাতে আমরা পারি না, ওরা আমাদের সব ভালো প্লেয়ার নিয়ে গেলে। আদার দেন ডিফেন্স, সিভিল সাইড যে ধরি ফুটবল আমরা নাম্বার 1 আছি। ক্রিকেটটা ন্যাশনাল টিমে আমাদের একজন নাইম এখন আছে, এখন 65 জেলার নাইম আছে, হ্যাঁ রাব্বি আছে, আছে, এবং পাইপলাইন অনেক প্লেয়ার আছে। আমাদের চট্টগ্রামের বেশ উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার ফার্স্ট ডিভিশনে খেলছে। দে আর ফাইটিং টু এন্টার ইনটু বাংলাদেশ টিম। তারা কিন্তু ফাইট করছে, এখানে অনেক সিলেকশনের আছে, সিলেকশন প্রসিডিওরে ফেয়ারনেস থাকলে হবে। তা আমরা কিন্তু পাইপলাইনে দুর্বল, আমরা পাইপলাইনে ফাইট করতেছি। ফুটবল আচ্ছা, তো সেটা এটা বলতে হবে, আপনার নাই বলতে হবে, খালি পাই নেই পাওয়া শেষ নাই। তা আমরা কিন্তু আর বলি ফুটবল, ক্রিকেট আমাদের ন্যাশনাল পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না। অ্যাথলেটিক্স আমরা গেলাম, আমরা ভালো করেছি, আমাদের 2-3টা মেয়েকে পুলিশ সেনাবাহিনীতে ওরা পিক আপ করছে অ্যাথলেটিক্সে। আমরা কিন্তু এই যে ব্যাডমিন্টনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আর নাম্বার 1। টেবিল টেনিস 2023 আমরা শেষ হয়েছে, বয়েজ, গার্লস এবং সিনিয়রে চট্টগ্রাম বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিডিআরকে বিট করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের পারফরমেন্স যে বলছে যে মানে এই যে কাবাডিতে, যে হ্যান্ডবলের, ওইখানেও দেখা যাচ্ছে কি ডিফেন্স ছাড়া কাবাডিতে আমরা কিন্তু নাম্বার 1 আছি। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে রাগবির চ্যাম্পিয়ন। আমাদের পারফরমেন্স এত খারাপ সেটা না, কারণ হচ্ছে এখন মিডিয়া এমন হয়ে গেছে। আমরা আমি পত্রিকা করলে পূর্বগুলি ইয়ে করি, আজাদি করি, আমি চলে যাই প্রথম খেলার কথাতে, অন্যগুলি পরে আসে। এখন টেলিভিশন বা আদার মিডিয়াতে এগুলিতে এমন অবস্থা হয়েছে যে অন্যান্য খবর আমরা কিন্তু রাখতে পারছি না। তো সুতরাং এগুলির জন্য আমাদের ক্যাম্পেইন করতে হবে। যাই হোক,
অনেকে তো মানে বললাম সংস্কারের শেষ নাই, সংস্কার আজকে একদিন হবে না, সংস্কারের পর্যায়ক্রমে হবে, হ্যাঁ পর্যায়ক্রমে হবে। কিন্তু আমাদের ডিসিপ্লিন, কালকে কিন্তু আমি দেখেছি যে ঢাকাতে ক্রীড়া ফেডারেশনের লোকজনদের সাথে আমাদের মাননীয় যে ক্রীড়াপতির সাথে বৈঠক হয়েছে। ওখানে যে লোকজন গেছে, যে আওয়াজ শুনতে পেরেছি, আমি পাই নাই। আমি যদি জিজ্ঞেস করি আপনার লাস্ট 15 ইয়ার্স আপনি এখানে ছিলেন, সব তো পাইছেন, পান্না বলতে কি পান্না যে? সুতরাং প্রশ্ন ওই যে অ্যাডভাইজার্স তো ওনার অভিজ্ঞতা জানেন না, সেজন্য পাই নাই। আপনি কি করছেন? পাওয়ার কি আছে? খালি ওই বিদেশ দিতে পারবেন, বিদেশ যাওয়ার জন্য এটা। উনি কিন্তু একটা কথা বলেছেন, এক লাইন, অনেকগুলো কথা বলতে এক লাইন একটা কথা বলেছেন, ক্রীড়াঙ্গন প্রত্যেকটা অঙ্গনে ডিসিপ্লিন। আমার ফ্যামিলি যদি ডিসিপ্লিন না থাকে, আমি ঘরে কখন ঢুকবো, লেখাপড়া কখন করবো, তাহলে ওই ফ্যামিলি পাগলখানা। সুতরাং প্রত্যেক জায়গায় ডিসিপ্লিন, নিজস্ব আঙ্গিকে ডিসিপ্লিন আছে। উনি একটা কথা বলেছেন, আপনারা স্পোর্টস অর্গানাইজার, মনে করছেন আপনার ডিসিপ্লিন ফোর্স, অল অফ ইউ আর ইনডিসিপ্লিন ম্যান। কে বলেছেন? উনি। আমাদের জন্য এটা ধিক্কারজনক, আমাদের জন্য এটা অপমানজনক। সুতরাং আগে নিজেকে ঠিক করি, তারপরে সংস্কার চাই, পরিবর্তন চাই, নিজে পরিবর্তন হন। আমি গেলাম এখানে, আগে শুনবো কি বলেছে, ওখান থেকে শিখবো, জানবো। ওখানে গিয়ে যে চিল্লে যে আবার দেখলাম কালকে আমি অডিটোরিয়ামে, এটা তো কারণ দে আর নট ফিট টু বি স্পোর্টস অর্গানাইজার। তারা তো ক্রীড়া, তারা হচ্ছে ক্রীড়া ব্যবসায়ী। এই ক্রীড়া ব্যবসায়ীদেরকে ক্রীড়াঙ্গন থেকে বিতাড়িত করতে হবে। মূল সংস্কারের নম্বর 1 এজেন্ডা, আমার নম্বর 1 প্রস্তাব, ক্রীড়া রাজনীতিবিদ না। রাজনীতি আপনি যা রাজনীতি করবেন, আমি রাজনীতি করি, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি বাঙালি, আমি অঙ্গালি। আমি যখন স্টেডিয়াম, আমি ক্রীড়াঙ্গনে ঢুকে গেছি, আমার চিন্তা ভাবনা হবে কি স্পোর্টস, আমি ওখানে অন্য কোনো দাঁড়িয়ে দেখবো না। সুতরাং এখানে ওই যে পলিটিক্সের ওখানে রেখে আসছে অনেক প্লেয়াররা। ইমরান খান, আমি কিন্তু ইমরান খান সমর্থক ব্যক্তিগতভাবে। কি জন্য? উনি একজন স্পোর্টসম্যান, আমি একজন স্পোর্টসম্যান। হি ইজ এ কোয়ালিফাইড ম্যান। আপনি ক্যামব্রিজের স্টুডেন্ট ইউনিয়ন করছে, ওখানে খেলেছেন। ওনার দেশের আগে ওনার মত অচিত, কিন্তু আমি গর্ব করি যে মানে একজন ক্রিকেটার, একজন স্পোর্টসম্যান, পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে এবং ফাইটিং ফর ডেমোক্রেসি। ওখানে কিন্তু জনপ্রিয়তা অনেক আছে, যা বুঝতেছে বিভিন্ন কারণে তো আসতে পারতেছে না। সুতরাং করবে, উনি তো গিয়ে ওখানে ওই যে খেলাধুলাতে তো করতেছে না, খেলাধুলার জায়গায় চলতেছে। সুতরাং রাজনীতি ভালো জিনিস, খেলাধুলা এটা তো রাজনীতি বাইরে কিছু না। সুতরাং রাজনীতি করবেন, যার রাজনীতি তার ঘরে আসবেন, আমরা ওখানে যাবো। তবে আমার কথা হচ্ছে মূল যে আমি বলছি, আপনারা এটা লিখবেন যে উনি এটা ক্রীড়া সংগঠক, সংশ্লিষ্ট ক্রীড়াঙ্গন চায়, ক্রীড়া ব্যবসায়ী না। এটা যে হোক, এটা এই আর আইনের পরিবর্তন, আইন যার জায়গা সে থাকবে, কিন্তু আমাদেরকে মানসিকতা করতে হবে, এই যে পরিবর্তন করতে হবে। এক ক্লাবগুলোকে কিন্তু অন্যান্য দেশে ক্লাবগুলো, ওদের একটা প্রতিষ্ঠান আছে, ওদের একটা অফিস আছে, ওদের একটা বডি আছে, ওদের ইনকামের একটা সোর্স আছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ওরা ব্যক্তিকেন্দ্রিক না, আমাদেরকে ব্যক্তিকেন্দ্রিক। কি জন্য পলিটিক্স কি জন্য আসতেছে? সমাজে যাকে টাকা আছে তাকে আনতে হচ্ছে কি জন্য? সংস্কার লিখবেন, এই সংস্কার প্রস্তাবে যে আমাদের ক্লাবগুলিতে ঢাকাতে দেখা যাচ্ছে কি মাফিয়া, স্মাগলার, এই সন্ধ্যা ব্যবসায়ী, ডাকাত, মেশিনো, ডাকাত, চোর, টাকা আছে, ওই টাকাওয়ালাদেরকে আমরা প্রেসিডেন্ট বানাচ্ছি। কি জন্য? খেলাধুলা চালাইতে হলে প্রচুর টাকা দরকার। তাহলে কি করতে হবে? এখানে সংস্কার আনতে হবে। সংস্কার কি? ওই ক্লাবগুলোকে সরকার যখন মোটিভেট করবেন, আইতে হবে ভাই আপনার সোর্স অফ ইনকাম কি, সোর্স অফ ইনকামের জন্য এখানে ওদের ব্যবসা আছে কিনা, ইনকাম আছে কিনা, ব্যয় আছে, আয় নেই। সুতরাং এটা নির্ধারণ না পর্যন্ত ওই আমার মতো স্মাগলার হয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও পূর্বক্ষণ আপনাদের জসিম ভাই মানে চালাচ্ছেন। জসিম ভাই আমার বড় ভাই, আমার একই স্কুলের ছাত্র, এই আমাদের সিনিয়র। তা উনি আমাদের আবার সিজে কি আছেন, এক্স কাউন্সিলর, ওনার জন্য আমি এটা এনেছি, চিঠি এনেছি। আমরা কিছুদিন আগে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক
এবং সাবেক খেলোয়াড়দের আমরা একটা বসেছিলাম, একটা ন্যাশনাল ডিজাস্টার হয়েছে, সেখানে আমরা কন্ট্রিবিউট করতে পারি কিনা সে জসিম ভাইকে বলেছিলাম। তবে আমি ওনারা ওনাদের ক্ষেত্রে অনেকে দিতে হয়েছে। আমি শেষ পর্যায়ে বলেছি যে আপনার নামটা দেখতে চাই। উনি আমাদের এক্স কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার এক্স কাউন্সিলর, উনিও আমাদেরকে কন্ট্রিবিউট করেছেন। তো ওই লিস্টটা আমি এনেছি ওনাকে দেওয়ার জন্য। তো যাই আমি আবারও পূর্বকরণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের আয়োজন করার জন্য। এবং যে আবার ওই আমার ছোট ভাই বলেছে যে আরেকটু পরিসর বাড়ানো যায় এখানে খেলাধুলার। আসলে খেলাধুলার ভালো থাকলে ওটা কিন্তু পত্রিকা চলে বেশি। মেয়েদের জেলা টিম করাটা বাধ্যতামূলক। ওইটার জন্য আমাদেরকে তৃণমূল পর্যায়ে যে গ্রাসরুট লেভেল থেকে যে প্লেয়ারগুলো তুলতে হবে, ওটার জন্য নির্দিষ্ট কোচ এবং খেলোয়াড় বাছাই করতে হবে। এবং সাথে সাথে যে যে ডিসপ্লেতে পারদর্শী তাকে সেই ডিসপ্লে অনুযায়ী তাকে প্রায়োরিটি দিতে হবে এবং জেলা থেকে তাদেরকে অবশ্যই প্রায়োরিটিটা দিতে হবে। মেয়েদের জন্য জিমনেশিয়ামের পাশে যেহেতু আমাদের কোনো মাঠ নেই, চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার যে মাঠটা ওটা যদি আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়, অথবা আমাদের জিমনেশিয়ামের পাশে যে স্পেস যেটা দেওয়া আছে ওটা যদি আমাদের মেয়েদের জন্য মানে প্র্যাকটিসের জন্য আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় গ্রাসরুট লেভেল থেকে যে প্লেয়ারগুলো উঠে আসবে বিভিন্ন ডিসপ্লেতে ওটা অনেকখানি কাজে আসবে। নির্দিষ্ট কিছু লোক আমাদের একটা কমিটির ছাড়া 5-6টা কমিটিতে দেখা যাচ্ছে। তো আমার মতে হচ্ছে যেটাতে পারদর্শী ওখানে ওদেরকে প্রায়োরিটিটা দেওয়া হোক, খেলোয়াড়দের, কোচদের। মেয়েদের জেলা টিমের বাধ্যতামূলক যখন টিম করা হবে শহর ভিত্তিক, উপজেলা এবং জেলা ভিত্তিক, পুরনো খেলোয়াড় এবং কোচদেরকে ওই কমিটিগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে। এবং একটা কোচ যাতে অন্য কোনো ডিসিপ্লিনে যাতে যেতে না পারে ওই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। অ্যাথলেটিক্সের ব্যাপারে আমি বলবো লাস্ট ফাদার অফ দ্য গেম অ্যান্ড দ্য মাদার অফ দ্য গেম। লাস্ট দেখলাম 2 ইয়ার্স আমাদের কোনো লিগ হয়নি অ্যাথলেটিক্সে। তো 2 ইয়ার্স ইজ এ লং টাইম। সো আমাদেরকে এগুলো মাথায় রেখে আমাদের গেমগুলোর প্রতি একটু নজর দেওয়া উচিত এবং আমাদের খেলোয়াড় তৃণমূল থেকে বাছাই করে অবশ্যই বাধ্যতামূলকভাবে মেয়েদের দল করা উচিত। আমি তানজিনা তোমার মতামতের জন্য আমি সকল ভাই থেকে আমরা সংক্ষিপ্ত একেবারে থ্যাংক ইউ। আসলে আমি ক্রিকেটটা নিয়ে সংক্ষিপ্ত আকারে বলবো। আমার যেটা সংস্কারের ব্যাপারে যেটা বলছে, আমাদের যে এজ গ্রুপটা আছে মূলত আমরা ক্রিকেট বোর্ডের আদলে আমাদের যে এজ গ্রুপটা এটা বাছাই করে প্রফেশনাল লোক দিয়ে চালাইতে হবে। আমাদের যে 5 ক্লাস ক্রিকেটার, ন্যাশনাল ক্রিকেটার যারা এখন রিটায়ারমেন্টে গেছে ওখান থেকে কোচ আইনে প্রফেশনাল এবং বেতনভুক্ত করে ট্রেনার দিয়ে, সহকারী কোচ দিয়ে এটা প্রফেশনাল আরেকটা কোঅর্ডিনেটর ওদেরকে দিয়ে চালাইতে হবে, যাতে ওরাই পুরো ম্যানেজমেন্টে যাতে ওরা দেখতে পারে। আর একাডেমি যেগুলো আছে আমাদের সিনিয়র যে একাডেমিগুলো আছে, অনেকগুলো একাডেমি আছে, কিন্তু ওদের যে কোচগুলো আছে ওদের ট্রেন আপ করতে হবে, ওদের মান উন্নয়নের জন্য ট্রেন আপ করতে হবে। ওটা আমাদের জেলা ক্রীড়া সংস্থাকে ব্যবস্থা করতে হবে। আর আমাদের প্রিমিয়ার লিগ, ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ, প্রিমিয়ার লিগে যে প্লেয়ারগুলো খেলে তাদের মধ্যে যে প্রমিসিং প্লেয়ারগুলো আছে তাদেরকে অফ সিজনে যদি আমরা যদি একটা কোচিংয়ের 1 মাসের বা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের ক্রিকেটটা হয়তো আগে যাবে। আরেকটা কথা হলো আমাদের যে এখন পলিটিক্স লিগগুলো আছে এখান থেকে বিভিন্ন জায়গায় দেখি T20 টুর্নামেন্টগুলো করে, কিন্তু আমাদের আন্ডার 18 পর্যন্ত আসলে প্লেয়ারদের T20 খেলতে দেওয়ার কোনো আমার প্রয়োজন নেই। আরেকটা হলো ওদেরকে দেখেন আমরা ইন্ডিয়ান কি হয়, ইন্ডিয়াতে কিন্তু আপনি দেখেন এজ ভিত্তিক ক্রিকেটে কোনো সাদা বলের কোনো ব্যবহারই নেই। আমাদের এই জিনিসগুলো দেখতে হবে যে এখানে আমাদের খেলাগুলো হতে হবে লাল বল, মানে আন্ডার 17 পর্যন্ত। আর এদেরকে কোনো T20 টুর্নামেন্ট হবে না, এদেরকে আপনি 50 ওভার ম্যাচ করতে পারেন অথবা লঙ্গা ভার্সন ম্যাচ করতে পারেন। এইগুলোর দিকে থ্যাংক ইউ সাইফুল আলম খান। চট্টগ্রামে ফুটবল, ক্রিকেট, হকি এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক একাডেমি আছে। আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে, যেহেতু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেস আলহামদুলিল্লাহ সমৃদ্ধ একটা সংস্থা হয়েছে, আমরা অন্তত পাইলট প্রকল্পের আওতায় ফুটবল, ক্রিকেট, হকি পাশাপাশি আরও 2-1টা ইভেন্টকে প্রফেশনাল কোচ এনে দীর্ঘমেয়াদী বিভিন্ন এজ ভিত্তিক, বিভিন্ন বয়স ভিত্তিক একাডেমি করে এটা হতে হবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে, কোনো ব্যক্তির আন্ডারে না। অর্থাৎ এটাকে স্পন্সরশিপ বা এখানে খরচ যেটা নির্বাহ হয় এবং দীর্ঘমেয়াদী
আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে তৈরি করে নিতে হবে, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে কিছু কিছু, এটা সংস্কার করে বাড়াতে হবে। যদি আমরা বাড়াতে পারি, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, পাশাপাশি ইনডোর গেমগুলো যেমন দাবার জন্য আমি যে প্রশিক্ষণের জন্য জায়গা তৈরি করে দিতে পারি, অন্যান্য ইভেন্টগুলো ইনডোর ইভেন্টসের জন্য জায়গা তৈরি করে দিতে পারি, রেগুলার প্র্যাকটিসের জন্য অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস করি আমরা আগামী দিনে এগিয়ে যাব। ধন্যবাদ। তখন না আমাদের এসবিতে খেলা শুরু হচ্ছে, তাই আমি সামনে 8 তারিখ থেকে নিশ্চয়ই এসবিতে হয়েছে। আর আমাদের কমিটি এখন নাই, এডুকেটিভ কমিটির নাই, সিসি কেসের জয়েন্ট সেক্রেটারি এখানে আছেন। ওনার কাছে অনুরোধ করবো ঢাকার থেকে যারা মেডিকেল করার জন্য আসবে তাদের সাথে আমাদের লোকাল কিছু অফিসিয়াল ওদের সাথে থাকে মতো, নাহলে ওনারা মতো ওনারা করে যাবে গিয়ে আমরা যেন আমাদের ভালো ভালো প্লেয়ারগুলো বাদ করে দেবে। তো মেডিকেলে ওইটা করার সময় আমাদের এখানে স্থানীয় যারা মানে অফিসিয়াল আছেন তাদের থেকে কিন্তু কয়েকজন লোক ওরা যাওয়ার জন্য তাদের ওরা ওদের মতো করে স্টেট যে পিকচার আমরা পেলাম এটা তো অস্বীকার করার কোনো নাই, এটা তো মাস্ট। তা আমরা এই জন্য যারা আমরা যারা কর্তৃপক্ষ আছি বা ছিলাম, উই আর রেসপন্সিবল, এখানে তো অস্বীকার করার কিছু নাই। আমরা যারা দায়িত্বে আছি, ছিলাম বা আছি, এই ধরনের পরিস্থিতিতে অত বর্তমানে কিন্তু আমাদের প্রায় 2 মাস হচ্ছে, এবার আমাদের কমিটি নাই, এটা একটা শূন্যতা বিরাজ করেছিল, দেখাশোনা করার মধ্যে এরকম অবস্থা হওয়ার কথা না। যদি হয়ে থাকে, যদি এরকম চলমান থাকে, তাহলে স্টেডিয়াম কর্তৃপক্ষ দেয়। ধন্যবাদ। আসলে এটি আসলে আমাদের এখানে তো হাফিজ ভাই যেটা বলছেন ঠিক আছে, আমাদের কমিটি নেই, বাট আমাদের একটা অফিস আছে এখানে, অফিসের একজন অফিস সেক্রেটারি আছে, ওনার আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অনেকে আছে, ওনাদের দায়িত্ব তো আছে এখানে। আমি বলি গত 2 মাস পর্যন্ত আমি কিন্তু 5 তারিখ থেকে স্টেডিয়াম পাড়া দিচ্ছি, সবার যে অবস্থা আছে, আল্লাহকে শুকর করেন যে স্টেডিয়াম চালাই দেয় নেই। ওর অফিসে ওরা সবাই মানে কোনো রকম বসে আছে, আল্লাহ করে অবস্থা পরিবর্তন হলে আমরা এটা দেখেছি। আমি পূর্বন কর্তৃপক্ষের যিনি সাংবাদিক এই রিপোর্ট পাঠিয়েছেন তার সাহস তারিফ করি। এই ধরনের তুলে দেওয়া উচিত, যারা কর্তৃপক্ষ তারা নেগেটিভ না বলে ভুল করেছি ঠিক করব এটা বলা উচিত। উইদিন 1 উইক হয়ে যাবে আল্লাহর মতো। আব্দুল বারী ভাই, আপনি এই অবস্থাটা দীর্ঘকাল ধরে আছে, প্রায় 10 থেকে 12 বছর ধরে ওই জায়গাটাতে একই অবস্থা। এখন বলি আগের সমিতি, বিভিন্ন সমিতি, এই সমিতি সেই সমিতি, হাফিজ ভাই জিন্দাবাদ, হাফিজ ভাই জিন্দাবাদ, হাফিজ ভাই জিন্দাবাদ, হাফিজ ভাই জিন্দাবাদ। এখন মহিষ ভাই আসছে হাফিজ ভাইকে ছুরি মেরে দিয়ে এখন মহিষ ভাই জিন্দাবাদ, মহিষ ভাই জিন্দাবাদ। সেই ধরনের আমাদেরকে চিহ্নিত করবেন আপনারা সবাই, আমরা যাতে ওই যে আমি একটা কথা বলেছিলাম না, ক্রীড়া ব্যবসায়ী আমাদেরকে ওভারথ্রো করেন, সব ঠিক হয়ে যাবে। একেবারে সংক্ষিপ্ত কাইন্ডলি। ধন্যবাদ। আসলে সংস্কারের কথাই যখন আমরা আসলে আলোচনা চালাচ্ছিলাম, এই মুহূর্তে ভিডিওটা আসছে, আমি একটু অনুরোধ করব যিনি ভিডিওটা করেছেন আমাকে একটু ভিডিও ক্লিপটা দেবেন। আমি হাফিজ ভাইয়ের জ্ঞাতার্থে বলতে চাই যে আসলে একটা কমিটি ফর্ম আমাদেরকে থ্রো করা হয়েছে, সেটা এখনো আসলে চলমান। তো আমি চাই যে আমাদের ক্রীড়া সংস্থায় 53 জনের আমরা একটা স্যালারি পে করি, গত মাসেও করেছি। তো 53 জনের মধ্যে অফিস পর্যায়ে যারা আছে, বাকি যে গ্রাউন্ডসম্যান এবং আদার্স যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, এই অবস্থা হওয়ার কথা না। আমি একটু এই বিষয়টা আমার যারা কর্তৃপক্ষ আছে, আমিও ওইখানে জড়িত আছি, আসলে এই দায় আমাদের সবার। আমি চেষ্টা করব, হাফিজ ভাই যেহেতু কয়দিন সময় দিয়েছেন একটু আমি শুনতে পাই নাই। আমি আবারও রিপিট করছি, জসিম ভাই বলেছেন ওই দিন 7 দিনের মধ্যে সিজেকেএস এর অর্থায়ন প্রয়োজন হবে না। আমরা এখানে যারা আগে ছিলাম বা আছি, আমরা তো খেলাধুলার সাথে সংশ্লিষ্ট আছি, কমিটি থাকা বড় কথা না, কাজ করা হচ্ছে বড় কথা। আমরা কাজ করার জন্য আছি। আমি 1 সপ্তাহের মধ্যে এটার আবার সাংবাদিক সাহেব যিনি তুলেছেন ওনাকে আফটার 7 ডেজ যাওয়ার জন্য বলবো, ছবি তুলে আনবেন। এটার জন্য মানে শ্রম দিতে হয়, সময় দিতে হয়, অর্থ দিতে হয়, আমরা দিয়ে করবো। সিজেকেএস থেকে 1 টাকা নেব না। ধন্যবাদ। আমি আসলে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হাফিজ ভাই যে দায়িত্ব নিয়েছেন। আমি 1 সপ্তাহ পরে একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আমার একটা বদভ্যাস আছে, হলো আমি ওই পাড়ায় গেলে স্টেডিয়ামে যাই,
1954 থেকে এখনো পর্যন্ত। এটা আপনি বদভ্যাস বলতে পারেন। এটা কিন্তু স্টেডিয়াম কমিটির সৃষ্টি না, এটা আমাদের সৃষ্টি। কেন আমি বলি যে স্টেডিয়ামে যে আপনারা যদি দেখেন, একটু ভেতরে দিকে ঘুরে দেখেন, চারপাশে ঘুরে দেখেন, আমি এটার সঙ্গে অনেকদিন থেকে সংশ্লিষ্ট। একটু আগে বলেছি যে স্টেডিয়ামে প্যাভিলিয়নটা আছে, সেটা করা হলো ফুটবলের জন্য। ক্রিকেটের জন্য আমি দুপাশে করেছিলাম, একটা হলো সাংবাদিকদের জন্য, আরেকটা হলো আমি এটা স্পন্সর করেছি, একটা স্পানি আর একটা হলো পেট্রোলো। এদের থেকে আমরা ধরে ধরে করিয়েছি। মাঠের যে স্প্রিংকলার, যে জল দেওয়া হয়, এটা পেট্রোলের দান, এটা পেট্রোলের দান। নাদের খান সাহেবকে আমি ব্যক্তিগতভাবে গেছি, নাদের খান সাহেব বলেছে আপনি অনেক কিছু করেছেন, এটা করে দেন, উনি করে দিয়েছেন। এখন এটা মেনটেন করার দায়িত্ব সিজিকেএসের, নিঃসন্দেহে। যারা কমিটিতে আছেন তারা ইলেকটেড হন, সিলেক্টেড হন, যেভাবে হোক। আর এই যে ময়লাটা আপনারা দেখছেন, এটা সৃষ্টি কিন্তু যে পাশে রেস্টুরেন্টগুলো আছে এগুলি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আশেপাশে যারা যেখান থেকে আছে, এটা কোনোদিন পরিষ্কার করা হয় না। এটা যদি আপনারা পরিষ্কার রাখতে চান, তাহলে সিটি কর্পোরেশনকে সংশ্লিষ্ট করতে হবে এবং তাদের লোকজনকে ডেইলি এটা পরিষ্কার করতে হবে। নাহলে হাফিজ ভাই 7 দিনে পরিষ্কার করে দিলে আবার 3 দিনে আবার ভাগা হবে। আপনি প্রত্যেকটা রেস্টুরেন্টের পেছন দিকে দেখেন, আমি দেয়ালের পাশ দিয়ে হেঁটে দেখেছি, দেয়ালের পাশ দিয়ে নেমে ওই পাশ থেকে এই পাশে আমি ঘুরে মেইন গেট দিয়ে বেরিয়েছি। প্রত্যেকটা রেস্টুরেন্টের ময়লার থেকে আরম্ভ করে সব কিছু কিছু করার নাই। টেনিস কোর্টটা আপনারা ভেঙে দিয়ে ওই পাশে নিয়ে গেছেন, আরও সুবিধা করে দিয়েছেন। আগে টেনিস কোর্টটা গেটের পাশে ছিল, ওটা ভেঙে আপনারা পেছন দিকে নিয়ে গেছেন জিমনাসিয়ামের সামনে, যেখানে টেনিস খেলা যায় না। কাজে একটা জিনিস যেটা হলো, যারা কমিটিতে আছেন, এখন যারা আছেন, যারা ভবিষ্যতে থাকবেন, এটাই অনুরোধ, আপনারা স্টেডিয়ামকে স্টেডিয়াম রাখেন, স্টেডিয়ামটাকে বাজার করবেন না, প্লিজ। ধন্যবাদ। হারুন ভাই, আপনি 1 মিনিট প্লিজ। আমি একটু শেষ করি। সরি। ধন্যবাদ। আসলে আপনি আমাদের মূল কথাটা, মানে মনের কথাটা বলে দিয়েছেন। আসলে যেটা আমাদের দ্বারা সৃষ্টি নয়, বিশেষ করে রেস্টুরেন্টগুলা, তাহলে হাফিজ ভাইকে আমি একটু ইন্ডিকেট করতে চাই যে রেস্টুরেন্টগুলোকে আসলে আমরা একটা মেসেজ দিয়ে দিতে হবে যে তাদের যে উচ্ছিষ্টগুলো তারা নিজ দায়িত্বে পরিষ্কার করবে, এবং বাকি যেগুলো আছে 7 দিন যেহেতু সময় দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে এটা আসলেই রিমুভ হবে। আর আমি বলতে চাই যে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, এই বিষয়গুলোর মধ্যে অনেকগুলা সাজেশন এসেছে, অনেকগুলা প্রস্তাব এসেছে। আমাদের চট্টগ্রামের সিজিকেজের যে অ্যাসেট আছে, আমাদের যে সীমিতই বলি আর অসীম বলি, এই সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে চাই আমরা। এইটুকুই আমার শেষ করে। ধন্যবাদ সকলকে। হারুন ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে আর একবার সুযোগ দেওয়ার জন্য। আমি একটা কথাই বলবো যে আমাদের সারিশিকে কলেজ মাঠ নিয়ে একটা যে নীতিমালা পরিপত্র আছে যে একদিনে খেলা করতে হলে 20,000 টাকা লাগে, এটা আসলে সত্য। যদি সরকার এটা না করে তাহলে পাবলিক ওখানে গিয়ে ঝামেলা করবে, তখন একাডেমিক কাজের ক্ষতি সাধন হবে। তো আমি একটা প্রস্তাবনা রাখতে চাই, যদি জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত যে কোনো ইভেন্টের জন্য যখন আয়োজন করবে, তখন ফি রেখে একটা অপশন রেখে ব্র্যাকেটের মধ্যে রেখে বাকি যারা যাবে তারা ভাড়া পে করে খেলা চালু করবে। এটা যদি করা যায়, প্রস্তাব দিতে পারেন, আমিও রাখছি, এটা ভালো হবে। ইভেন আমাদের মন্ত্রণালয়, আমি যখন আমার জেলা ক্রীড়া অফিসের প্রোগ্রাম করতে গিয়েছি ওখানে, আমি নিজেও মন্ত্রণালয়ে সিটি লিখে পারমিশন নিয়ে আসতে হয়েছে। আমি তখন একটা বিব্রতকর অবস্থায় পড়েছিলাম, এটা সত্য। হ্যাঁ, তো আমরা তখন আমার স্যার, সিনিয়র স্যার ব্যাপারটা জানেন। তাই আমি মনে করি এই যদি ফর্সেটও দেওয়া যায় তাহলে আমাদের মাঠ সংকট অনেকটাই কমে যাবে। ধন্যবাদ। শহীদুল ইসলাম ভাই। চট্টগ্রামে ফুটবল নিয়ে আমার কার্যক্রম, তো আমি খুব একটু আগে বলেছিলাম, অনেকে এটা গুরুত্ব সহকারে বলেছেন। স্কুল পর্যায়ে খেলাধুলা চালু করাটা খুবই জরুরি। যেমন আমরা ক্লাস ভিত্তিক খেলাধুলা হতো, তারপরে হাউস ভিত্তিক ফুটবল হতো, তারপরে ইন্টার স্কুল ফুটবল খেলা হতো, ওগুলো সব বন্ধ কিন্তু। হ্যাঁ, বিশেষ করে ক্রীড়া শিক্ষকের যে জন্য তাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ওনার সেই কর্মকাণ্ডটাও উনি করেন না। হ্যাঁ, যেমন নাসির স্কুল একদম আমাদের কাছে, জাতীয় অনেকগুলো খেলায় কিন্তু তারা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, খাসিগিরও করছে, চ্যাম্পিয়নশিপ অর্জন অনেকগুলো খেলাতে, যাতে স্কুল ভিত্তিক অনেকগুলো খেলাতে নাসির স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু নাসিরাবাদ গত 7-8 বছর ধরে কোনো খেলাধুলার সাথে নাই, এবং ইভেন কি ওনাদের একটা মাঠ থাকা সত্ত্বেও মাঠটাকে অযোগ্য করে রেখেছে, এবং ওইখানে কোনো খেলাধুলা হয় না নাসির স্কুলে। এবং আরেকটা বড় স্কুল চিটাগের কলেজের স্কুল, নিজেদের মাঠ আছে, কলেজ স্কুল মাঠে কিন্তু কলেজের স্কুলের কোনো স্টুডেন্ট নাই ওখানে।
হ্যাঁ, তো এটা খুব জরুরি। আর এই একসময় কিন্তু খেলোয়াড়দের চাকরির সুযোগ, একটা খেলোয়াড় যখন খেলা শুরু করে তখন তার একটা চাকরির নিশ্চয়তা থাকলে, ভবিষ্যতে একটা নিশ্চয়তা থাকলে সেই খেলাধুলা কিন্তু আরও মনোযোগী হয়। আপনারা দেখেছেন আমাদের এখান থেকে যত ন্যাশনাল প্লেয়ার সৃষ্টি হয়েছে, যত বড় বড় প্লেয়ার সৃষ্টি হয়েছে, ওরা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু সরকারি চাকরির সুযোগ গ্রহণ করেছে। এবং উপজেলা ক্রীড়া সংস্থার জবাবদিহি থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠানের নিজের টিমগুলো যেগুলো ছিল, বিজেএমসি থেকে শুরু করে বিসিসি থেকে শুরু করে হাবিজুট এবং পিডিবি, ওইসব টিমগুলো কিন্তু এখন খেলায় অংশগ্রহণ করছে না। ওরা কিন্তু খেলায় অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করতে হবে। এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু একসময় মানে ভর্তি মানে খেলোয়াড় করে ভর্তির সুযোগ ছিল। হ্যাঁ, তো সেখানে কিন্তু জাতীয় পর্যায়ের খেলোয়াড় যারা ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়াররা কিন্তু ওখানে স্টুডেন্টরা অ্যাডমিশনের সুযোগ পেয়েছিল। এইগুলো কিন্তু অনেক দিন ধরে বন্ধ। সর্বশেষ আমি একটা রিকোয়েস্ট জানাবো, জসিম ভাইকে তো আমি বিশ্ববিদ্যালয় জীবন থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া যখন আমরা করেছি তখন থেকে দেখছি, আমাদের অনেক সিনিয়র ছিল। তো ওনার প্রতি সেই দাবি রেখে আমি ওনার প্রতি অনুরোধ জানাবো। আমি কিন্তু সকালে নামাজ পড়ে কিন্তু শুরু হয়ে যায় মানে পেপার পড়া, পূর্বকর আজাদি কি দেখবো, শুরুতে পূর্বকরে 5 নম্বর পৃষ্ঠা, আমাদের 6 নম্বর পৃষ্ঠা স্পোর্টসের। এক সময় কিন্তু পূর্বকরে কিন্তু পুরো পেজেই কিন্তু স্পোর্টস নিয়ে ইয়েছিল। আমরা শুধু স্পোর্টসে কিন্তু ইন্টারন্যাশনাল, বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল খেলাগুলো এবং চট্টগ্রাম লিগের খেলাগুলো, চট্টগ্রামের মানে সিজিগেতে খেলাগুলো বেশি প্রাধান্য পেয়ে থাকে, কিন্তু গ্রাম অঞ্চলেও খেলাধুলা হয়ে থাকে। এগুলো যেন আসে, তাহলে আপনার পেজটা যদি আরও বর্ধিত করেন তাহলে কিন্তু আমাদের স্পোর্টসের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ। লেদু ভাই, নজরুল ইসলাম লেদু ভাই। আবারও ধন্যবাদ জানাচ্ছি পূর্ববঙ্গ কর্তৃপক্ষকে আয়োজনের জন্য। পুরো বিস্তারিত আলোচনা কিন্তু পয়েন্ট ভিত্তিক সব আলোচনা করেছেন, আমি রিপিট করবো না। আমি আবার বলবো যে দিনে দিনে একটা হচ্ছে কি স্টুডেন্ট কোটায় ভর্তি ব্যবস্থা, চাকরি কোটার ব্যবস্থা করা, দুটা জিনিস। একটা হচ্ছে কি আপনাদের যেটা হচ্ছে কি সংস্কার, যেটা হচ্ছে কি রাজনীতি মুক্ত কেঙ্গম বলছেন, সেখানে মধ্যে কাউন্সিলরশিপ যে সিস্টেমটা, যেটার মধ্যে কাউন্সিলর সিস্টেম সুযোগ নিয়ে রাজনীতিবিদ এখানে চলে আসতেছে, অজন্য ক্রীড়া সংগঠন না। ক্রীড়া সংগঠন রাজনীতিবিদ এটা জিনিস, আর রাজনীতি করে কি আসতেছে ক্রীড়া সংগঠন, এটা ডিফারেন্ট জিনিস। ক্রীড়া সংগঠন রাজনীতিবিদ হোক, কিন্তু রাজনীতি থেকে আসে ক্রীড়া সংগঠন হওয়ার সুযোগটা বন্ধ করার জন্য কাউন্সিলরশিপের মধ্যে তার ব্যাকগ্রাউন্ডটা যদি 2-3 জন প্রতিনিধি হয়, 2জনের ব্যাকগ্রাউন্ড যেন সে এক্সপার্ট ব্যাকগ্রাউন্ড থাকে, এবং একজনকে পুণ্যবাবু আসুক, স্পন্সর ব্যবসায়ী আসুক, ওই যেন সংসারের মধ্যে সংশোধনী আকারে আনা হয়। ধন্যবাদ সবাইকে। হাফিজ ভাই। আমি আমাদের জসিম ভাইয়ের কথা ধরে বলছি যে উনি যে রওজান যান তখন অনেক মাঠ দেখতে পান। আসলে বাংলাদেশে এখনো 15-16টা উপজেলায় মানে প্রচুর মাঠ, কিন্তু এখনো কিন্তু খেলার উপযোগী। আমরা কিন্তু উপজেলায় খেলা যেগুলো করেছি এগুলি কিন্তু বিভিন্ন জোনে, হাটাদারি, পরিচয়, পটিয়ে বিভিন্ন জনে করেছি। আগামীতে এই পরিসর আরও বাড়াতে হবে। তবে সংস্কার কার্যক্রমের মধ্যে জেলা প্রশাসক এবং যেহেতু ওনার প্রেসিডেন্ট সরকারি এবং ইউনো উপজেলার প্রেসিডেন্ট, ওনারা একটা প্রতিষ্ঠান আছে মানে ওনাদের এই সংস্কার কার্যক্রমে বিশেষ করে ইউএনও ওনাকে বলতে হবে প্রচুর মাঠ, খেলার মাঠ আছে, ওনারা যাতে রেগুলার কি কি খেলা করেছেন প্রত্যেক বছর একটা রিপোর্ট দেন, কি খেলা আয়োজন করেছেন। যদি ওনাদের এটা যদি সম্মানজনক না হয়, সন্তোষজনক না হয়, তাদের এসিআর এটা রিফ্লেক্ট করবে। এই ধরনের একটা সংস্কার প্রস্তাব আপনারা দেন যে ইউএনও সাহেব ওখানে অন্যান্য অ্যাক্টিভিটির সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ, ইকোনমিক, এগ্রিকালচার সাথে স্পোর্টসের জন্য উনি কয়টা বছরে, গত বছর উনি প্ল্যান কি, ওনার যে এটা কি বলে ক্রিয়াপঞ্জি কি 1 বছরের জন্য এটা পাঠাতে হবে, সেই জন্য করেছেন কিনা এটা কিন্তু ইনস্ট্রাকশন দেয় সংস্কারের মধ্যে আসবে। গ্রামে কিন্তু প্রচুর মাঠ এখনো আছে, সেটা হলো নাম্বার 1। 2 নম্বর কি বলতেছিলাম, 8টা জিনিস। শহরে কিন্তু আমাদের বাড়িতে নালাপাড়া 10 ঘন্টা বাড়ি ছিল, আমরা থাকতাম উঠানে, সামনে জায়গা। আমার আম্মা কিন্তু এই সবজি চাষ করতেন, লাউ, ঢেঁড়স এগুলি করতেন, কিন্তু আমরা বাইক হয়ে যাওয়ার কারণে এগুলো সম্ভব না। চিটাগাং শহরে কিন্তু আমরা নতুন মাঠ করবেন সেই জায়গাও নেই, এতবার স্পেসও নেই, সে টাকাও নেই। তাহলে কি করতে হবে, আমরা এখন করি না যে বড় বড় কি বান্ধি যেগুলি, না
এই যে বিল্ডিং মানে সবাই মিলে অ্যাপার্টমেন্ট এই বড় বড় অ্যাপার্টমেন্টের মধ্যে ওখানে কিন্তু ওরা একটা প্রেয়ার রুম রাখে কিনা জানি না, সম্ভবত রাখে ওখানে কিন্তু একটা মানে এই সংস্কার মধ্যে বাংলাদেশের আমাদের সিডিএ যারা প্ল্যান পাস করে, ঢাকা রাজুক যারা পাস করে, ওটার মধ্যে ইন করে এত বড় বড় এখানে একটা গ্রাম, একটা মানে একটা গ্রাম, তো ওই গ্রামের মধ্যে কয়েকটা মাঠ থাকে না, থাকে। তো এই গ্রামের মধ্যেও একটা হল থাকবে, আউটডোর গেম না, ফুটবল না, টেবিল টেনিস, তারপরে ধরেন দাবা, ক্যারাটে, ক্যারাটে, ছোট সুইমিং পুল থাকে। অর্থাৎ আমাদের ইনডোর গেমস মানে মার্শাল আর্টের মধ্যে এখন একাধিক আছে না, ওগুলি টেবিল টেনিস, তারপর ওই স্পেসের মধ্যে এক এক সময় যে আর কি আর্চারি, এইগুলি যাতে খেলতে পারে ওখানে একটা স্পেস যদি রাখে, তাহলে ওই এলাকার ছেলেরা মোবাইল নিয়ে বসে থাকবে না। ওরা বিকেলে হলে আমরা সান ফ্রান্সিসকো যখন বিকেলে খেলতে যাইতাম, এটাও ওখানে থাকবে। ওরা অ্যাসোসিয়েশন আছে একটা, ওদের ছেলে কম্পিটিশন হবে, অন্তত ছেলেগুলি ওখানে কিছু একটা প্র্যাকটিস করতে পারবে। এই ধরনের একটা সংস্কার এটা ঢুকেন। ধন্যবাদ। নিখিল দা, আপনি সংক্ষিপ্ত করে। অনেক কিছু বলে ফেলেছি, আমি শুধু একটা জিনিসই বলবো যে আমাদের নিজেদের সংস্কার করতে হবে। কারণ আমি মাঠে যাব, আমি ওই মাঠের স্পোর্টস মাইন্ডেড হব না, এটা তো হয় না। এবং আমার মনে হয় যে আমার এটা বলা উচিত না, আগে আমাদের সিজেকেপিতে নিয়ম ছিল আমার ক্লাবের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি যেতাম, নট এজ এ কাউন্সিলর। আমি ক্লাবের, আমার ক্লাব ফার্স্ট ডিভিশনে গেল, সেকেন্ড ডিভিশনে গেল, থার্ড, আমি একজন রিপ্রেজেন্টেটিভ পেতাম। এবং আমি ইয়াংস্টার্স ক্লাবের রিপ্রেজেন্টেটিভ হিসাবে প্রথমে সিজেকেপিতে গিয়েছি, পরে মালিককে আমি দিয়ে চলে এসেছি। এবং আমি যখন ইলেকট্রিক সাপ্লাই দিয়ে চাকরি নিলাম, তখন আমি ইলেকট্রিক সাপ্লাই রিক্রিয়েশন ক্লাবের রিপ্রেজেন্টেটিভ হিসাবে গিয়েছি। আমি কোনো কাউন্সিলর কিংবা ব্যক্তিগত পর্যায়ে যাইনি। কাজে ক্লাবের রিপ্রেজেন্টেশন যদি না থাকে, তাহলে ওই ভোট দেওয়ার সময় আমার কাছে একবার আসবে, এই যে এরকম একটা কিছু দিয়ে যাবে বা একটা ভোট দেবে। কাজেই এটা বলে তো আমাকে লাভ নাই, এটা বলে তো লাভ নাই। আমাকে খেলাধুলার উন্নতি যদি আমি চাই, আমাকে স্পোর্টস মাইন্ডেড হতে হবে, আমাকে নিজেকে সংস্কার করতে হবে। আমি আমার একটা তকমা লাগানোর জন্য, যেমন আমি উনি জানেন আমি রোটারি মিটিংয়ে পিন পড়ি না, তার আমি আমাকে যদি পিন দিয়ে রোটারিয়ান হিসেবে পরিচয় দিতে হয়, আমি ওই রোটারি করি না, আমি ওই রোটারি করবো না। রোটারির কাজ হলো উই সার্ভ। কাজে আমি যদি খেলার মাঠে যাই, আমি এখনও যাই কেন, আমি তো বললাম আপনাকে, আমি 1954-তে স্টেডিয়ামে ঢুকেছি, এখনও আমি স্টেডিয়ামে যাই। আমি 1954-তে স্টেডিয়ামে ঢুকেছি এজ এ বল বয়, বল কুড়িয়ে এনে দিয়েছি, কিন্তু আমি এখনও স্টেডিয়ামে যাই, এখনও খেলাধুলার সঙ্গে জড়িত। আমাকে একজন বলছে আপনার বয়স কত, একটু আগে জিজ্ঞেস করেছিলেন, আমি বললাম যে আমি 84 নট আউট। 100 করুন, আপনি 100 করুন, অপরাজিত থাকবেন তো সম্ভব না, আপনি 100 করুন, আমরা সেই প্রত্যাশা করি। ওনার জন্য বলবো, আমার বাসার সামনে একটা মাঠ আছে, আমি ছাদের উপর থেকে রোজ দেখি, সেন্ট স্কলাস্টিকাস কনভেন্টে, কিন্তু আমি আজকে পর্যন্ত ওখানে কাউকে খেলতে দেখিনি। একটা বাস্কেটবল কোর্ট আছে, আজকে পর্যন্ত কাউকে দেখিনি যে একটা বল ওখানে ড্রপ দিয়েছে। আপনারা অ্যাপ্রোচ করুন। এবং অবশ্য ওখানে উনি যিনি আছেন, উনি আবার খুবই কট্টরপন্থী, খুবই মানে মেয়েদের খুব একটা বাইরে যাওয়া পছন্দ করেন না, কিন্তু উনি ক্যারাটের জন্য ইয়ে দিয়েছেন, পারমিশন দিয়েছেন। ক্যারাটের জন্য ওখানে ক্যারাটে কোচ হয়, তাহলে আপনাদের কোচিং হবে না কেন? হ্যান্ডবলের কোচিং হবে না কেন? সবই হতো। আমার মা খাস থেকে গার্লস স্কুলে ছাত্রী ছিলেন, উনি ইয়েতে 1913-তে। না এখন এখানে যেমন আমি এটা আপনাকে বললাম এই জন্য, কারণ এখানে যে ভদ্রমহিলা আছেন স্পোর্টসের চার্জে, শি ইজ ভেরি মাচ স্পোর্টস মাইন্ডেড, এবং উনি মেয়েদের ক্যারাটে শেখানোর ব্যবস্থা উনি করেছেন। বাস্কেটবল কোর্টে আগে বাস্কেট ছিল না, ওটাও উনি লাগিয়েছেন। মাঠে আগে নেড়া ছিল, এখন উনি ঘাস লাগিয়ে রোজেই দেখি উনি হাঁটাহাঁটি করেন। কাজে আমার মনে হয় যদি আপনারা ইউজ করতে চান, ওনারা রাজি হবে। ধন্যবাদ। দরকার হলে আপনার ডিসি অফিসের থ্রুতে মুভ করেন যে আমরা এটা করতে চাই। বিরাট মাঠ, এবং আমি নিজের ভিতরে ঢুকে দেখেছি 110 ফিট বাই 80 ফিট, যেটা ফুটবল খেলার মাঠের সমান, ফুটবল খেলার মাঠের সমান। আচ্ছা, একটা জিনিস অ্যাড করি
রসিমা আমরা সবাই জানি মানে চট্টগ্রাম সিডিএ যখন কোনো একটা করে হাউজিং যেমন সিটি কর্পোরেশন করছিল সুগন্ধা, সিডিএ করছে কল্পলোক, তাই না? কোথাও মাঠ নেই। আবার চাঙ্গা আবার সেটা অন্যান্য যখন প্ল্যানটা মানে প্ল্যান করার পরে মানুষ আগ্রহ কেন? এই যে একটা জায়গায় হবে, একটা সিডিএ প্ল্যান করে একটা কিছু প্লট দিবে, সেখানে কি ফ্যাসিলিটি আছে? মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, বাজার, মাঠ, এগুলো থাকে না? ওগুলো দেখে কিন্তু মানুষ ইন্টারেস্ট হয়, তার অর্থটা ব্যয় করে হয়ে যায় ওইভাবে। কিন্তু শেষ করে দেখা যায় কি ওই মাঠ আর থাকে না, মাঠগুলো প্লট হয়ে ডিস্ট্রিবিউট হয়ে যায়। আমরা প্রত্যেকটা কাছে আমার সুগন্ধাই দেখেছে, চানগাঁও দেখেছে, ইভেন কি আমার কল্পলোকে কি অবস্থা। ধন্যবাদ শহীদ ভাই। ভাই বলেছেন রাউজান যাওয়ার সময় মাঠগুলি পড়ে। রাউজান কলেজের মাঠ নিয়ে আমরা রীতিমতো ঝগড়া করেছি। ওই মাঠ রাখার কথা না, আমরা বাধ্য করেছি যে রাউজান কলেজের মাঠ রাখতে হবে। উনি জানেন বৈরা কলেজের মাঠ রাখতে হবে, আমরা বাধ্য করেছি। হাটাজারির মাঠটা যেটা আছে, হাটাজারি স্কুলের মাঠটা এখন নষ্ট হয়ে গেছে, নোবডি ইজ মেইনটেইনিং ইট। কাজে এইগুলি আমার এটাই বলবো যে এখানে উনি ডিস্ট্রিক্টের স্পোর্টস অফিসার আছেন, ওনারা এগুলি ভিজিট করে এই মাঠগুলিকে সংরক্ষণ করা দরকার। এবং আমি চিটাগাঙে যে সমস্ত মাঠের কথা বলেছি, এই মাঠগুলি যদি সংরক্ষণ করেন চিটাগাঙে খেলাধুলার জায়গার অভাব হবে না। আমি আমাকে বলি, সাহেবুল যে একটা প্রস্তাব করছে, এটা প্রত্যেক ইভেন্টের জন্য আমাদের সচলার জন্য প্রত্যেক প্লেয়ারের আইডি কার্ডের ছবি স্টুডেন্টের, এটা দরকার। এটা হচ্ছে প্রতিটা ইভেন্টের জন্য, সংস্কারের জন্য কি এটা হচ্ছে স্বচ্ছতা, এটা নিয়ে এত কারচুপি হয়ে যায়। স্পোর্টস হচ্ছে একটা নির্মল আনন্দের জায়গা, এখানে অপবিত্র কিছু থাকা কোনো সময় ঠিক না। আপনাদের প্রত্যেকে এবং কি তার নিজের ছবি থাকে ব্যবস্থাটা সংস্কার করেন। আপনাদের প্রত্যেকে একটা মিনিট, আমাদের তাজিরা বলেছে যে আমাদেরকে মাঠ এগুলি দেয় না, আমরা কিন্তু কোনো সময় নিজে সাথে একটা করে ফেলে কি মানবন্ধন কি এটা করে মানবন্ধন করে ফেলি। তা আমরা কি খেলোয়াড়রা, সংশ্লিষ্ট খেলোয়াড়রা, আমরা কি স্কুলের ওখানে গিয়ে কোনো সময় ওনাকে একটা দিয়ে ওই যে মানে কি দেয় সার্কুল দিয়ে আমরা শুধু এই মাঠটা ব্যবহার করতে চাই আপনার তত্ত্বাবধানে 1 ঘন্টার জন্য, আমরা কি সেটা করেছি? করি নেই। 2 নম্বর, আমরা কি কোনো মানববন্ধন করেছি? করি নেই। সুতরাং ওইটা জেন্টলি ভদ্রভাবে অ্যাপ্রোচ করলে দেবে। তো এটার জন্য সম্মিলিত প্রচেষ্টা, ওই যে বসে ডিসি সাহেব, জেলা প্রশাসক, ওনার সাথে নিয়ে করলে এটা মানে পাওয়া যাবে। ধন্যবাদ আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাঠ সমস্যার প্রধান সমস্যা হিসাবে আমাদের মাঝে দেখা দিয়েছে। আমরা মোটা আলোচনা যদি হিসাব করি, অন্তত আমরা 40 মিনিটের উপরে আমরা আলোচনা করেছি শুধু মাঠ সমস্যা। আরও অন্যান্য সমস্যাগুলো আছে, সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। এবং পূর্বপর একটা দায়িত্বশীল পত্রিকা হিসাবে এই পত্রিকার যে একটা আমাদের দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা আজকে গোলটেবিল আলোচনা করেছেন। আপনারা যারা আলোচনা করেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও বেশি সময় দিতে পারলে আরও বেশি সমৃদ্ধ হতো আমাদের এই আলোচনা। তারপর আমি মনে করি একটি প্রাণবন্ত আলোচনা হয়েছে, মূল সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি এবং ইনশাল্লাহ এটা সমাধান আমরা করতে পারবো। এখন আমি সমাপনী এবং ধন্যবাদ জ্ঞাপন সূচক বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব জাসির চৌধুরী, নির্বাহী পরিচালক, দৈনিক পূর্বক্ষণ। আমি এখানে তো অনেকজন অপিনিয়ন দিয়েছেন, আমি শর্ট রাখবো। আসলে আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই আজকে আসার জন্য। হ্যাঁ, খুব ফ্রুটফুল আর সুন্দর ডিসকাশন হয়েছে, অনেক প্রবলেমস ধরে উঠেছেন, অনেক এক্স স্পোর্টসম্যান আছে, কোচ আছেন, হ্যাঁ, উইমেন স্পোর্টসকে হাইলাইট করতে, ইভেন আমাদের পলিটিক্সকে স্পোর্টস থেকে বাইরে রাখতে, বা কেউ বলেছেন ইনডোর স্পোর্টস প্রমোট করতে, হ্যাঁ, ইভেন এনভায়রনমেন্ট, স্টেডিয়ামে আশেপাশে এগুলি পরিষ্কার রাখতে, অনেক ইস্যুস উঠেছে। এখানে একটা পয়েন্ট বলতে যাচ্ছি, আমার মাথায় এখন আসছে না, বাট স্টিল আই উড লাইক টু থ্যাংক ইউ অল। আশা করি আপনারা যারা অথরিটিস আছেন, রেলেভেন্ট অথরিটিস, আপনারা এগুলি প্রবলেমগুলি নিয়ে দেখবেন। হ্যাঁ, ফিল্ড শর্টেজ নিয়ে বলেছে অনেকজন, হ্যাঁ, এগুলি নিয়ে আপনারা দেখবেন। ইভেন এই প্রবলেমসগুলি আপনারা আশা করি এগুলি সলভ করবেন এবং স্পোর্টসকে চিরঙ্গে স্পোর্টসম্যানদেরকে প্রমোট করার চেষ্টা করবেন, একটা নিউ ফ্রন্টিয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।